আচ্ছা, তাহলে গুগল মার্কেটিং পার্ট 3 তে আজকে আমরা কথা বলবো গুগল কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে। ঠিক আছে, তো দেখেন, ফেসবুকে অডিয়েন্স যেমন গুরুত্বপূর্ণ, গুগলে কিওয়ার্ড তেমন গুরুত্বপূর্ণ। যদি ফেসবুকের অডিয়েন্স বেটারভাবে টার্গেটিং না করা হয়, ফেসবুকের আদার্স যে বিষয়গুলো, শুধু তো অডিয়েন্সের উপরে সব কিছু না, তাই না? কারণ ফেসবুকে আরও অনেক বিষয় আছে, গুগলে শুধু কিওয়ার্ডের বিষয় সব কিছু না, আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। তো এরকম ফেসবুকে যদি আপনি রিলিভেন্ট অডিয়েন্স না টার্গেট করেন, আপনার রেজাল্ট যেমন আসবে না, তেমন গুগলে যদি আপনি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ না করতে পারেন, তাহলে এখানেও আপনার রেজাল্ট আসবে না। এই হলো মূলত বিষয়। আচ্ছা, এখন কথা হইলো সব থেকে দুঃখের বিষয়, আপনাদের বাকিগুলা কই? আমি তো এতক্ষণ তো দেখি নেই। হ্যাঁ, 2 জন 4 জন 6 জন 7 জন 8 জন, আচ্ছা 3 জন আর এখানে 5 জন, 8 10 জন আসছেন। কি একটা অবস্থা! আচ্ছা, যাই হোক, ফেসবুকে সে একশো শেষ সময়টাই কি হবে জানেন? যেখানে 4 জন বসে থাকবেন আর কেউ থাকবে না। যেমন কিছু মনে করেন যে আপনার দেখা, আপনাদের আগে 146তম ব্যাচ শেষ হয়েছে, বিদায় অনুষ্ঠানে আসছিল কয়জন জানেন? 2 জন। হ্যাঁ, 2 জন আসছিল। বিদায় অনুষ্ঠানে আসছিল 2 জন 146-এ। আপনাদের আগেরটাতে না, মানে যেটাতে আপনাদের ওখানে বলছেন না, 2 জন। আর আমি যেটাতে আপনাদের বলছিলাম লেট হবে, এটা ছিল আমার 37 ব্যাচ। তো মাত্র 2 জন ছিল, আর উনি শেষ পর্যন্ত ট্রেনার ক্লাস করাইছে 4 জনকে নিয়ে। বুঝছেন? এই হলো বিষয়, এটা দুঃখের বিষয়। যাই হোক, ফেসবুকে অডিয়েন্স যেমন গুরুত্বপূর্ণ, গুগলে কিওয়ার্ড তেমন গুরুত্বপূর্ণ। গুগলের কিওয়ার্ড সম্পর্কে না জেনে যদি কিওয়ার্ড রিসার্চ করেন, তাহলে যেমন রেজাল্ট আসবে না, তেমন অডিয়েন্স সম্পর্কে না জেনে অডিয়েন্স রিসার্চ করলে ওখানেও রেজাল্ট আসবে না। একই জিনিস, দুইটাই। তাহলে গুগলে কিওয়ার্ডটাতে কেন বেশি প্রায়োরিটি দেওয়া হয়? কারণ গুগলে যা কিছু দেখা হয় বা যা কিছু করা হয়, সব কিছু কিওয়ার্ডের মাধ্যমেই করা হয়। আপনি গুগলে গেলে সার্চ করেন কি? একটা ওয়ার্ড লিখে, তাই না? তো যেটা লিখে সার্চ করেন সেটাই হলো মূলত কিওয়ার্ড। তাহলে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে কিওয়ার্ড কি, তাহলে বলতে হবে কি? আমরা যেটা লিখে সার্চ করি সেটাকে কিওয়ার্ড বলা হয়। সহজ ভাষা, যা লিখে সার্চ করব সেটাই কিওয়ার্ড। ঠিক আছে? আচ্ছা, এখন এই কিওয়ার্ডের কিছু ধরন আছে, বুঝতে পেরেছেন? এই কিওয়ার্ডগুলোর কিছু ধরন আছে, কিন্তু ধরনের আগে আমরা একটু ক্লিয়ার হই যে আমরা যে ক্যাম্পেইনগুলো শিখতেছি এগুলো কি সব পেইড অ্যাডস ক্যাম্পেইন, তাই না? তাহলে গুগলে পেইড অ্যাডস ক্যাম্পেইনের জন্য আমাদেরকে কিওয়ার্ডের কিছু বিষয়বস্তু জেনে দেন আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, গুগলে যদি আপনি পেইড অ্যাডস ক্যাম্পেইন রান করেন, তাহলে আপনাকে কিওয়ার্ড সার্চ ভলিউমের উপরে ফোকাস দিতে হবে এবং কিওয়ার্ড কম্পিটিশনের উপরে ফোকাস দিতে হবে। ঠিক আছে? তাহলে কিওয়ার্ড সার্চ ভলিউমে আগে আমাদেরকে ফোকাস দিতে হবে, তারপর কিওয়ার্ড কম্পিটিশনে ফোকাস দিতে হবে। তো এই কম্পিটিশনটাকে আমরা এসইওর ভাষায়, যারা এসইও করে তারা এই কম্পিটিশনটাকে বলে কিওয়ার্ড ডিফিকাল্টি। ঠিক আছে? তো আর আমরা যখন পেইড অ্যাডস ক্যাম্পেইন চালাই তখন আমরা এটাকে বলে কম্পিটিশন। ঠিক আছে? তো এসইও এবং পেইড দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে না, ডিস্টেন্স আছে না? যেমন পেইড অ্যাডস ক্যাম্পেইন টাকা দিয়ে চালাচ্ছি, বাট এসইও যদি করি তাহলে সেটা কি হয়? অর্গানিক মেথডে হয়, তাই না? পুরোটা অর্গানিক ওয়েতে হয়। তো এসইওর জন্য কিওয়ার্ডের কোনো রিকোয়ারমেন্ট নাই, আপনি যে কোনো কিওয়ার্ড এখানে ইউজ করতে পারবেন। কিন্তু পেইড অ্যাডসের জন্য কিওয়ার্ডের রিকোয়ারমেন্ট আছে। আপনি যদি পেইড অ্যাডস ক্যাম্পেইন রান করেন, সেই ক্ষেত্রে আপনাকে কিওয়ার্ড সার্চ ভলিউম, কিওয়ার্ডের সার্চ ভলিউম এটা আপনার 1000 থেকে 1K প্লাস থাকতে হবে। তাহলে 1000 থেকে 1000-এর বেশি যে কিওয়ার্ডগুলোর দিকে পার মান্থ সার্চ করা হয়, সেই কিওয়ার্ডগুলো আপনাকে আপনার পেইড অ্যাডসে ইউজ করতে হবে। তো এই কিওয়ার্ড সার্চ ভলিউম এটা কিন্তু মান্থলি সার্চ ভলিউম, ডেইলি না।
পার মান্থ একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম যদি 1000 থেকে 1000-এর বেশি হয় তাহলে সেটা আমরা পেইড অ্যাডসে ইউজ করতে পারি। কারণ একটা কিওয়ার্ড লিখে যদি প্রতি মাসে 1000 মানুষ সার্চ নাই করে তাহলে ওই কিওয়ার্ড নিয়ে আমার লাভ আছে? লাভ নাই। তাহলে 1000 থেকে 1000-এর বেশি কিওয়ার্ডের সার্চ ভলিউম আপনাকে দেখতে হবে এবং দেখে ওই অনুযায়ী আপনাকে সেই কিওয়ার্ডগুলো নিতে হবে। কিওয়ার্ড কম্পিটিশন, আপনাকে লো রেঞ্জের কিওয়ার্ড, মিডিয়াম রেঞ্জের কিওয়ার্ড এবং পাশাপাশি আপনাকে কি নিতে হবে? হাই রেঞ্জের কিওয়ার্ড। সকল কিওয়ার্ডকে মিলিয়ে আপনাকে কিওয়ার্ড কম্পিটিশনে সকল কিওয়ার্ডকে মিলিয়ে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তার মানে লো কম্পিটিশন কিওয়ার্ডও নিতে হবে, মিডিয়াম কম্পিটিশন কিওয়ার্ডও নিতে হবে, হাই কম্পিটিশন কিওয়ার্ডও নিতে হবে, বাট তিনটাকে মিলিয়ে নিতে হবে। এখন ধরেন কোনো একজন ক্লায়েন্ট আপনাকে বলল যে আমাকে তুমি 50টা কিওয়ার্ড রিসার্চ করে দাও, কিন্তু 50টা কিওয়ার্ডের ইন্টেনশন থাকতে হবে বাইং। আই মিন যেই পার্সনরা ওই কিওয়ার্ড লিখে সার্চ করে আমার প্রোডাক্ট কিনবে ওই রিলেটেড আমাকে কিছু কিওয়ার্ড তুমি রিসার্চ করে দাও। এখন আপনি যদি তাকে সব হাই কম্পিটিশন কিওয়ার্ড দেন তাহলে অ্যাভারেজ সিপিসিটা হাই হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তার মানে আপনার কিওয়ার্ড লিখে কেউ যখন গুগলে সার্চ করবে আর আপনার এডে যখন ক্লিক করবে তখন এখানে অ্যাভারেজ সিপিসি হবে হাই। বাট যখন আপনি লো, মিডিয়াম, হাই সকলগুলো মিলিয়ে নেবেন তখন অ্যাভারেজে সিপিসিটা লো হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখন বিষয় হলো ধরেন সে 50টা কিওয়ার্ড দিতে বলো, তাহলে লো নিলেন ধরেন 20টা, মিডিয়াম নিলেন 20টা, 10টা নিলেন হাই। এভাবে আপনাদেরকে মিলিয়ে নিতে হবে। তো অনেক সময় দেখা যায় লো কম্পিটিশন কিওয়ার্ড নেই, তখন কি করব? তখন মিডিয়াম এবং হাই নিতে হবে, কারণ তখন তো আর হাতে কিছু থাকে না, তখন মিডিয়াম হাই নিতে হবে। বাট তিনটাই যদি আপনার কাছে থাকে তাহলে তিনটাকেই মিলিয়ে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই কিওয়ার্ডের ইন্টেনশন মূলত হলো দুই ধরনের। ঠিক আছে, আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করি সেই কিওয়ার্ডের ইন্টেনশন হলো দুই ধরনের। একটা হলো এক্সপ্লোরিং ইন্টেনশন আর একটা হলো বাইং ইন্টেনশন। এক্সপ্লোরিং ইন্টেনশন কি? মানে আপনি কোনো কিছু জানতে চাচ্ছেন। বাইং ইন্টেনশন হলো আপনি কোনো কিছু কিনতে চাচ্ছেন। ফর এক্সাম্পল কেউ একজন লিখে সার্চ করলো ওয়েব হোস্টিং, এটা লিখে গুগলে সার্চ করলো। এখন সে কি বলেছে সে ওয়েব হোস্টিং কিনবে না ওয়েব হোস্টিংয়ের বিষয়ে জানবে? কিছু বলেছে? কিছু কিন্তু সে কিন্তু বলে নাই। সে কিন্তু সামনে কিন্তু লিখে নাই যে হোয়াট ইজ ওয়েব হোস্টিং। এটা যদি লিখতো তাহলে কি সে ওয়েব হোস্টিং সম্পর্কে জানতে চাচ্ছে। তো কিওয়ার্ডের ইন্টেনশনই হয় দুই ধরনের, একটা হলো এক্সপ্লোরিং আমি জানতে চাই, আর একটা হলো বাইং আমি কিনতে চাই। এখন সে যখন ওয়েব হোস্টিং দিয়েছে তখন গুগলের অ্যালগোরিদম বুঝে যে এই ভদ্রলোক মেবি ওয়েব হোস্টিং সম্পর্কে কিছু জানতে চাচ্ছে, এই জন্য সে ওয়েব হোস্টিং লিখেছে। তখন গুগল কি করে? তাদের কাছে ওয়েব হোস্টিং রিলেটেড সকল ক্যাম্পেইন বা সকল ওয়েবসাইটকে শো করিয়ে দেয়। এখন ওখানে গিয়ে সে ওয়েব হোস্টিং সম্পর্কে দেখে, ওয়েব হোস্টিং সম্পর্কে জানে, তার মন চাইলে সে সেটা কিনে। আচ্ছা, আর বাইং ইন্টেনশন কেমন? যেমন ওয়েব হোস্টিং প্রাইস ইন বিডি। তার মানে বিষয়টা কি হলো? সে প্রথমে ওয়েব হোস্টিং লিখে সার্চ করে ওয়েব হোস্টিং দেখে এসেছে, এখন বলতেছে ওয়েব হোস্টিং প্রাইস ইন বিডি। তার মানে বাংলাদেশের মধ্যে ওয়েব হোস্টিংয়ের প্রাইস কেমন। এখন সে প্রাইসটা কেন লিখলো? কারণ সে কিনতে চায়, তার ইন্টেনশনটা হলো কিনার, সে কিনতে ইন্টারেস্ট, এই জন্য সে লিখেছে প্রাইস। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোন কিওয়ার্ডের এক্সপ্লোরিং ইন্টেনশন, কোন কিওয়ার্ডের বাইং ইন্টেনশন, এবং এক্সপ্লোরিং ইন্টেনশন যেগুলো আছে এগুলোও নিতে হবে, যেগুলোর বাইং ইন্টেনশন আছে এগুলোও নিতে হবে, কারণ সে আগে জানতে পারে তারপর আমার প্রোডাক্ট কিনতে পারে। এখন বাইং ইন্টেনশনের প্রোডাক্ট কোনগুলো বা বাইং ইন্টেনশনের কিওয়ার্ড কোনগুলো এগুলো চিনবো কিভাবে বা বুঝবো কিভাবে? যেমন প্রাইস, কেউ যদি প্রাইস লিখে তাহলে এটা ইন্টেনশন হলো কি? বাইং। কেউ যদি বেস্ট লিখে তাহলে সেটার ইন্টেনশন হলো বাইং। কেউ যদি রিভিউ লিখে ইন্টেনশন আসবে বাইং। কেউ যদি লিখে চিপ প্রাইস বা চিপ এই অপশন এই ইয়েটা যদি বলে তাহলে কি? বাইং। আবার কেউ যদি বলে অ্যাফোর্ডেবল, আছে না এরকম একটা কথা? যদি কেউ বলে অ্যাফোর্ডেবল তাহলে এখানে বুঝতে হবে যে এগুলো বাইং ইন্টেনশনের কিওয়ার্ড। তাহলে কোনো একটা কিওয়ার্ডের মধ্যে যদি এই ধরনের কোনো কিছু উল্লেখ করা থাকে তাহলে বুঝতে হবে এগুলো বাইং ইন্টেনশনের কিওয়ার্ড। কারণ আপনি রিভিউ কখন লিখবেন? ধরেন আপনি একটা ফোন কিনতে চাচ্ছেন, এখন আপনি ফোনের সম্পর্কে জানতে চান কার কাছে? গুগলের কাছে। আর ফোন কেনার সময় এগেইন আপনি ফোনের সম্পর্কে রিভিউ নিতে যান কার কাছে? ইউটিউবের কাছে, তাই না? ইউটিউব কার প্রোডাক্ট?
গুগলের প্রোডাক্ট। সো আপনি গুগলে যখন গিয়ে ওই মোবাইল সম্পর্কে সার্চ করেছেন এবং ইউটিউবে গিয়ে যখন আপনি ওই মোবাইল সম্পর্কে সার্চ করেছেন, তখন গুগল কিন্তু বুঝে নিছে আপনার বিহেভিয়ারটা কেমন। তখন সে কী করবে, আপনাকে সেই রিলেটেড ভিডিও দেখাবে। এখন আপনি ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পরে ফোনের রিভিউ দেখবেন, র্যাম কত জিবি, কতদিন চলবে, এক চার্জে 30 দিন চালানো যায় কি না, সব কিছু দেখার পরে আপনার ভালো লাগলে আপনি গিয়ে সেই ফোনটা কিনবেন। ঠিক আছে, তাহলে এইগুলোর ইন্টেনশন দ্বারাই কি, বাইং ইন্টেনশন। কোনো একটা কিওয়ার্ডের মধ্যে যদি এই রিলেটেড কোনো লেখা থাকে তাহলে আমরা ধরতে পারি যে সেটা বাইং ইন্টেনশনের কিওয়ার্ড। তাহলে এইগুলো লিখলে একজন কাস্টমার আমার প্রোডাক্টটা কিনবে। এখন এই জায়গার মধ্যে এগেইন আপনাদেরকে আমি ফেরত নিয়ে আসি। কিওয়ার্ড সার্চ ভলিউম 1000 থেকে 1000 প্লাস থাকতে হবে পেইড অ্যাডসের জন্য। এটা আমি বলেছি, গুগল বলেনি। ঠিক আছে, এখন যদি খুঁজতে যদি যান যে গুগল কি কথা বলেছে 1000 থেকে 1000 প্লাস, তাহলে আমি ভুল। কেন ভুল? কারণ গুগল কখনো এই কথা বলে নাই যে তুমি যখন কিওয়ার্ড নিবা তখন তোমার কিওয়ার্ডের সার্চ রেজাল্ট ভলিউম 1000 থেকে 1000 প্লাস থাকতে হবে। বুঝতে পেরেছেন? এখন কেন 1000 থেকে 1000 প্লাস রাখতে বলছি, কারণ যেই কিওয়ার্ডের পার মান্থ 1000 মানুষ সার্চই করে না, সেই কিওয়ার্ড নিয়ে আমার লাভ নেই। আমাকে এমন কিওয়ার্ড নিতে হবে যেটা লিখে মানুষ পার মান্থ 1000 বার সার্চ করে, এই ধরনের কিওয়ার্ড নিতে হবে। এখন বিষয় হলো যে আমি এমন একটা কিওয়ার্ড পেলাম যেটার ইন্টেনশনটা বাইং, কিন্তু পার মান্থ 100 জন সার্চ করে, তাহলে আমি কি নিব না? অবশ্যই ওই কিওয়ার্ডটা আপনারা নেবেন। কেন নেবেন? কারণ 100 জন মানুষ যদি প্রতি মাসে যদি সার্চ যদি করে ওই কিওয়ার্ড লিখে, তাহলে তারা প্রোডাক্ট কেনার জন্যই সার্চ করে। তাহলে 100 জন সার্চ করলে 10 জন আমার প্রোডাক্ট নিতে পারে। তাহলে কিওয়ার্ডের ইন্টেনশন যদি বাইং যদি থাকে, ওইটার সার্চ ভলিউম যদি 100 যদি থাকে মান্থলি, তাও আপনারা সেটাকে নেবেন। বুঝাতে পেরেছি বিষয়টা? আচ্ছা, আরও একটা জিনিস এখানে ক্লিয়ার করি আপনাদেরকে। আমরা মনে করি যে আমার ক্লায়েন্টের বাজেট $20, তাহলে কিওয়ার্ড দিব কি 5টা না 15টা? এরকম কোনো কিছু কিন্তু গুগল বলে নাই। আপনার ক্লায়েন্টের বাজেট $5, আপনি কিওয়ার্ড 500 দিয়ে দেন, কোনো সমস্যা নেই, এতে আপনার রেজাল্টের কোনো হেরফের হবে না। কিন্তু গুগল বলেছে যে তোমার অ্যাডের সঙ্গে রেলিভেন্স যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোই তুমি নাও, এর বাইরে তুমি কিওয়ার্ড নিও না। কারণ বাইরে কিওয়ার্ড নিলে আমাদের অ্যাডটা হয়ে যাবে কি, মানে বর্ড হয়ে যাবে। যখন বর্ড হয়ে যাবে তখন অ্যাড ডিস্ট্রয় করা শুরু করবে, বেটার একটা রেজাল্ট পাবো না। এই জন্য গুগল বলেছে যে তোমার অ্যাডের সঙ্গে যে সকল কিওয়ার্ড মিলে, যেগুলো তোমার সার্ভিস এবং প্রোডাক্ট রিলেভেন্স কিওয়ার্ড, সেগুলোই তুমি নাও। এখন সেখানে আপনি যদি 50টা কিওয়ার্ড যদি করেন, তাহলে $5 আপনি 50টা কিওয়ার্ড দিয়ে অ্যাড চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। সেম জিনিসটা কিন্তু ফেসবুকেও। এই ভুল ধারণা কখনো রাখবেন না যে $2 বাজেট 2টা অডিয়েন্স দিতে হবে। আপনি $2 বাজেট দিয়ে 20টা অডিয়েন্স দিয়ে দেন, নো প্রবলেম, কিন্তু আপনার অডিয়েন্সটা আপনার প্রোডাক্ট রিলেটেড থাকতে হবে। বুঝতে পেরেছেন? এই হলো মূলত বিষয়। তাহলে কিওয়ার্ডের সার্চ রেজাল্ট ভলিউম যদি 1000-এর নিচেও থাকে, সেটার ইন্টেনশন যদি বাইং থাকে, তাহলে আমরা সেই কিওয়ার্ডটা নিব। বুঝতে পেরেছেন? বাট কিওয়ার্ডের কম্পিটিশন আমরা এই তিনটাকে মিলিয়ে নিব, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। এটা গুগলের কথা, আমাদের কথা না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এক্সপ্লোরিং ইন্টেনশনের কিওয়ার্ড কী ধরনের হতে পারে? কেউ লিখতে পারে ওয়েব হোস্টিং, কেউ লিখতে পারে, ধরেন একজন লিখে সার্চ করলো আইফোন, সে কি বলছে যে সে আইফোনের কী নিবে? বলে নাই। এখন কেউ একজন লিখে সার্চ করছে iPhone 14 Pro Max প্রাইস, তার মানে কি সে iPhone 14 Pro Max নিতে চায়। বিষয়টা বুঝছেন? তাহলে সে যখন আইফোন লিখছে তখন গুগল বলছে তুমি তো তাহলে আইফোন সম্পর্কে জানতে এসেছো। বাট সে যখন iPhone 14 Pro Max প্রাইস বলবে, তার মানে কি সে ফোনের মডেলও বলে দিছে, তার প্রাইস কত সেটাও চাচ্ছে, তার মানে সে সেটা কিনতে চায়। বুঝতে পেরেছেন? তাহলে ইন্টেনশনটা কিভাবে বুঝবেন, এটা কি ক্লিয়ার হইলেন? আচ্ছা, এখন এই যে কিওয়ার্ডগুলো যে আছে, এই কিওয়ার্ডকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। এই কিওয়ার্ডটাকে গুগল কি করেছে? 3 ভাগে ভাগ করেছে। এই কিওয়ার্ডের কিছু ম্যাচ টাইপ আছে। আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করব, সেই কিওয়ার্ডের কিছু ম্যাচ টাইপ আছে। তো প্রথম যে ম্যাচ টাইপটা, সেটাকে আমরা বলি বট ম্যাচ কিওয়ার্ড। বুঝতে পেরেছেন? আর দ্বিতীয় যে কিওয়ার্ডটা যে থাকে, সেটাকে আমরা বলি ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড। আর তৃতীয় যে কিওয়ার্ডটা থাকে, সেটাকে আমরা বলি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। 3 ধরনের ম্যাচ টাইপ গুগল দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো এই 3 ধরনের কিওয়ার্ডের মধ্যে প্রথমটা হলো বট ম্যাচ, দ্বিতীয়টা হলো ফ্রেশ ম্যাচ এবং তৃতীয়টা হলো এক্সাক্ট ম্যাচ। বুঝাতে পেরেছি? বুঝেছেন বিষয়গুলো? ফ্রেশ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ। এখন এই 3 ধরনের কিওয়ার্ডের 3 রকম কাজ, মানে এই 3টা কিওয়ার্ড 3 ভাবে কাজ করে। এর কাজ এক ধরনের, এর কাজ এক ধরনের, আবার এর কাজ এক ধরনের। এখন বট ম্যাচ কিওয়ার্ড, আসলে এটা কি বট ম্যাচ কিওয়ার্ডটাকে আমরা চিনবো কিভাবে? ধরেন আপনাকে কোনো একজন ক্লায়েন্ট তার গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিল, আপনি কাজ করতে গেছেন।
এখন ক্লায়েন্ট কি ধরনের কিওয়ার্ড ইউজ করেছে এটা আপনি না যদি জানেন তাহলে আপনি কিভাবে কাজ করবেন? তাহলে বট ম্যাচ কিওয়ার্ড চেনার পদ্ধতিটা কি, কিভাবে চিনতে পারি? বট ম্যাচ কিওয়ার্ডের আগে পিছনে কিছু থাকে না, এরকম প্লেন থাকে। তার মানে আপনি যে কিওয়ার্ডটা দিয়েছেন এটা এরকম প্লেন থাকবে, বুঝতে পেরেছেন? ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডের আগে পিছনে ইনভাইটেড কমা থাকে, এরকম ইনভাইটেড কমা থাকে। যদি ইনভাইটেড কমা দিয়ে তার মাঝখানে কোনো একটা কিওয়ার্ড লেখা হয় তাহলে সেটা হলো ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড। আর এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডের আগে পিছনে এরকম থার্ড ব্র্যাকেট থাকে, বুঝতে পেরেছেন? তাহলে এই ধরনের ইন্টেনশন যদি দেখেন তাহলে বুঝে ফেলতে হবে যে প্লেন কিওয়ার্ড হলে বট ম্যাচ, আগে পিছনে ইনভাইটেড কমা হলে ফ্রেশ ম্যাচ, আর থার্ড ব্র্যাকেট হলে এক্সাক্ট ম্যাচ। বুঝতে পেরেছেন? এখন এই তিনটা কিওয়ার্ডের তিন ধরনের ইন্টেনশন, কি কি ইন্টেনশন চলেন দেখে আসি। ওকে, দেখেন কিওয়ার্ড ম্যাচ টাইপ: বট ম্যাচ, ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। বট ম্যাচ লুক লাইক, দেখতে এরকম হয়, বুঝতে পেরেছেন? আগে পিছনে কিছু আছে, প্লেন। ফ্রেশ ম্যাচের আগে পিছনে কি আছে? ইনভাইটেড কমা। এক্সাক্ট ম্যাচের আগে পিছনে থার্ড ব্র্যাকেট। তিনজনের তিন ধরনের কাজ। ফর এক্সাম্পল গুগল এখানে বলতেছে যে লুকস লাইক, মনে করো তুমি এই ধরনের একটা কিওয়ার্ড তোমার অ্যাডে ইউজ করেছো, সেটার নাম হলো রানিং শুজ। অ্যাপায়ার্স ফর, কখন গুগলে কিভাবে সার্চ করলে গুগল অডিয়েন্সের কাছে অ্যাড শো করাবে। এবং কোল্ড ম্যাচ 2, বুঝতে পেরেছেন? এখন এখানে বিষয়টা দেখেন যে বট ম্যাচ কিওয়ার্ডে আমি দিয়েছি রানিং শুজ, এখানে গুগল বলেছে সার্চেস দ্যাট রিলেটেড টু ইউর কিওয়ার্ড। তোমার কিওয়ার্ডের রিলেটেড কোনো কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমি গুগল আমার অ্যাড, তোমার অ্যাডটা সেই অডিয়েন্সের কাছে শো করাবো। সেটা হতে পারে কেউ যদি টেনিস শুজ ফর মেন লিখে সার্চ করে তাও আমি তোমার অ্যাড শো করাবো। কেউ যদি শক্স ফর রানিং লিখে সার্চ করে তাও আমি তোমার অ্যাডসটা ওই অডিয়েন্সের কাছে শো করাবো। কেন? কারণ সার্চেস দ্যাট রিলেটেড টু ইউর কিওয়ার্ড। রিলেটেড কোথায় হলো? শক্স ফর রানিং, এখানে রানিংটা আছে, হ্যাঁ, জুতার জন্যই বোঝায়। আবার এখানে টেনিস শুজ ফর মেন, তার মানে এখানে শুজটা আছে। এই যে তার মতো দেখতে বা রিলেটেড কিওয়ার্ড যখন সেজনকা পাচ্ছে তখনই তার একটা গুগল দেখাচ্ছে। এখন এইভাবে যদি বুঝাই, ধরেন বট ম্যাচ কিওয়ার্ড কিভাবে ইউজ হয়, ধরেন আপনি কিওয়ার্ড হিসেবে ইউজ করেছেন ওয়েব হোস্টিং, এখন কেউ লিখে সার্চ করেছে ওয়েব ডোমিন, অ্যাডটা কি শো করবে? কেন? ওয়েব আছে। রিলেটেড কিওয়ার্ড, সে বলেছে সার্চেস দ্যাট আর রিলেটেড কিওয়ার্ড, যদি আমাদের কিওয়ার্ডের সঙ্গে কোনো কিওয়ার্ড মিলে যায় তাহলেই সে আমার অ্যাডটাকে শো করাবে। এখন এই ভদ্রলোককে আপনি কখন ইউজ করবেন? এই ভদ্রলোককে আমরা কখন ইউজ করব বা কোন সময় আমরা বট ম্যাচ কিওয়ার্ডটা ইউজ করব, এটা নিয়ে কিছুক্ষণ পরে আসতেছি, হ্যাঁ। আচ্ছা, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডে এখন আসি। ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড সেম জিনিস, আবার ধরে নেন আপনি রানিং শুজ এই রিলেটেড একটা কিওয়ার্ড দিয়েছেন। গুগল বলতেছে সার্চেস দ্যাট ইনক্লুড দ্য মিনিং অফ ইউর কিওয়ার্ড। তোমার কিওয়ার্ডের সঙ্গে যদি কোনো মিনিং ইনক্লুড হয় তাহলে আমি গুগল অডিয়েন্সের কাছে তোমার অ্যাডটাকে শো করাবো। এখন সেটা হতে পারে মেন্স রানিং শুজ, অথবা কেউ যদি বেস্ট শুজ ফর রানিং লিখে সার্চ করে তাহলে আমি তোমার অ্যাড শো করাবো। এখন বলেন এই দুইটা কিওয়ার্ডের মধ্যে কোন জায়গাতে আমার এই কিওয়ার্ডের সাথে কোনো একটা মিনিং ইনক্লুড হয়েছে বলেন? রানিং শুজ তো আমার কিওয়ার্ড, মিনিং কোনটা ইনক্লুড হয়েছে বলেন? এখানে মেন্স হয়েছে, আর এখানে হলো বেস্ট এবং ফোর, দুইটা। তার মানে আমি যে কিওয়ার্ডটা দিয়েছি এই কিওয়ার্ডটা থাকতে হবে এবং এর সঙ্গে যদি কোনো মিনিং ইনক্লুড হয় তাহলে আমার অ্যাডসটা শো করবে। আবার এক্সাম্পল, আপনি দিয়েছেন ওয়েব হোস্টিং, কেউ একজন গুগলে লিখে সার্চ করেছে বাই ওয়েব হোস্টিং, আমার অ্যাডসটা কি গুগলের কাছে শো করবে? কেন শো করবে? ওয়েব হোস্টিংটা আছে। তাহলে আমার পুরো কিওয়ার্ডের সঙ্গে কোনো একটা মিনিং যদি ইনক্লুড হয় তাহলেই গুগল ওই অডিয়েন্সের কাছে আমার একটা শো করাবে। বুঝতে পেরেছেন? এক্সাক্ট ম্যাচ, আসেন এক্সাক্ট ম্যাচে। এক্সাক্ট ম্যাচ লুকস লাইক, অ্যাগেইন রানিং শুজ ধরে নিলাম, সার্চেস দ্যাট আর দ্য সেম মিনিং অ্যাজ ইউর কিওয়ার্ড। তুমি যা কিওয়ার্ড দিবা এইটা লিখে কেউ যদি সার্চ যদি করে তাহলে আমি গুগল তার কাছে অ্যাড শো করাবো।
আদারওয়াইজ আমি অ্যাড শো করাবো না। তাহলে কেউ যদি রানিং শুজ লিখে সার্চ করে তাহলে আমি অ্যাড শো করাবো, কেউ যদি স্নিকার্স লিখে সার্চ করে আমি তাকে অ্যাড দেখাবো না। বুঝতে পেরেছেন? তা রানিং শুজ দিছি, রানিং শুজ লিখেই সার্চ করতে হবে। এখন এই এক্সাক্টনেসটা কতটা ভ্যালুয়েবল যে আপনি ওয়েব হোস্টিং দিয়েছেন, একজন ওয়েব হোস্টিং লিখেই সার্চ করবে? সম্ভাবনা নাই, তাই না? একদমই সম্ভাবনা নাই, নাই বললেই চলে। দেখা যায় যে 100, আমরা যদি 100 কিওয়ার্ড যদি ইউজ যদি করি তাহলে 100 জন সার্চ করলে ওখানে হয়তো বা দুইবার আমার একটা শো করতে পারে। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম টাইম ব্রড ম্যাচটা অনেকেই ইউজ করে থাকে এবং ফ্রেশ ম্যাচটা ম্যাক্সিমাম টাইম ইউজ হয়, কিন্তু এক্স্যাক্ট ম্যাচ ইউজ হয় না। এখন এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড যেহেতু রেজাল্ট সে ব্যাটার দিচ্ছে না, আমি যে কিওয়ার্ড দিয়েছি সেটাই লিখে সার্চ করতে হবে, দেন আমার অ্যাড শো করবে। তাহলে এটাকে গুগল কেন দিল? কোশ্চেনটা এরকম থাকে না, কেন দিল? এটা তো আমি ইউজ তো করবো না। তো এইটাকে গুগল দেওয়ার কারণ হলো গুগল বলেছে যে তোমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে যদি হিস্টোরিক্যাল পারফরমেন্সের ডাটা থাকে, হিস্টোরিক্যাল পারফরমেন্স মিন কি, আগে তুমি অ্যাডস অ্যাকাউন্ট থেকে অ্যাড চালাইছো, তো তুমি যখন তোমার অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড চালাবা তখন সেই অ্যাডসের অডিয়েন্সের ডাটা আমি গুগল জানি, সেটা আমার কাছে থাকে। তো আমি যখন সেটা রাখি, তুমি শুজ নিয়েই তুমি অ্যাড চালাইছো এর আগে, আবার তুমি শুজ নিয়ে অ্যাড চালাবা, তো আমি জানি যে কে তোমার কোন কিওয়ার্ড লিখে সার্চ করছে, তো আমি তাদের কাছে তোমার অ্যাডটাকে শো করাবো। বুঝতে পেরেছেন? এই হলো মূলত বিষয়। তাহলে আপনি যদি ওয়েব হোস্টিং দেন তাহলে ওয়েব হোস্টিং লিখেই সার্চ করতে হবে, বাট এইখানে আরেকটা জিনিস কাজ করে। ঠিক আছে, এটা হলো ক্লোজ ভ্যারিয়েন্ট। আমি যে কিওয়ার্ডটা দিয়েছি এই কিওয়ার্ডের সঙ্গে যদি কিছুটা মিলে যায় তাও গুগল আমার একটা শো করাবে, এটাকে বলা হয় ক্লোজ ভ্যারিয়েন্ট। ফর এক্সাম্পল, যারা আমার মতো ইংরেজিতে মানে কাঁচা আর কি, ধরেন ওয়েব হোস্টিং এখানে দেওয়া আছে, একজন লিখে সার্চ করেছে ওয়েব হটিং, এইভাবে লিখে সার্চ করেছে, স্পেলিংয়ে ভুল কিন্তু আমার সাথে কিন্তু মিলে যায়। ঠিক আছে, এটা কিন্তু ক্লোজ ভেরিয়েন্ট হয়ে গেছে, সে বুঝাইতে চাইছে যে হোস্টিং। এখন সে যদি এইটাকে নিয়ে যদি সার্চ যদি করে তাহলে গুগল কিন্তু বুঝে নিবে যে সে ওয়েব হোস্টিংই চাইছে। এই যে গুগল বলতে শো রেজাল্ট ফর ওয়েব হোস্টিং, যা শো করাইছে সব কিন্তু ওয়েব হোস্টিং। বুঝতে পারছেন? তো এটাকে মূলত বলা হয় ক্লোজ ভ্যারিয়েন্ট। যদি তার মিস স্পেলিং হয়, তার যদি স্পেলিংয়ে কোনো মিস্টেক থাকে, বানান যদি ভুল যদি করে, তাহলে গুগল আমার একটা তার কাছে শো করাবে। এই হলো মূলত বিষয়। তাহলে এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড আপনি তখন ইউজ করবেন যখন আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে হিস্টোরিক্যাল পারফরমেন্সের ডাটা থাকবে। বুঝতে পেরেছেন? আদারওয়াইজ ইউজ করার দরকার নাই। এখন কোন কিওয়ার্ড, কোন সময় কোন কিওয়ার্ড টাইপটা ইউজ করব? আপনার ক্লায়েন্টের যদি চাহিদা থাকে যে আমি আমার ওয়েবসাইটে ভিজিটর নিব, ভিজিটর, আপনার ক্লায়েন্টের চাহিদা যে ভাই আমি আমার ওয়েবসাইটে হিউজ পরিমাণ ভিজিটর নিতে চাই, তো সেই ক্ষেত্রে আপনি ব্রড ম্যাচ কিওয়ার্ড ইউজ করতে পারেন। তাহলে ভিজিটর যাবে কথা কিসের মাধ্যমে? ট্রাফিক অ্যাডসের মাধ্যমে, তাই না? তাহলে যখন ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন চালাবেন বা ক্লায়েন্টের গোল যখন থাকবে যে তার ভিজিটর দরকার, তখন আপনি কি দিবেন? ব্রড ম্যাচ কিওয়ার্ড ইউজ করবেন। বুঝতে পেরেছেন কেন ব্রড ম্যাচ কিওয়ার্ড ইউজ করব? কারণ আমি যে কিওয়ার্ড দিয়েছি এই কিওয়ার্ডের মতো মানে রিলেটেড কিওয়ার্ড লিখে কেউ যদি সার্চ যদি করে তাহলে আমার অ্যাড শো হবে। তাহলে আমার অ্যাড শো হওয়ার পসিবিলিটি যত বেশি থাকবে, আমার অ্যাডে ক্লিক হওয়ারও পসিবিলিটি তত বেশি থাকবে। কারণ আমরা বলেছিলাম যে 100% মানুষ মানে 63% অফ পিপল গুগল পেইড অ্যাডসে ক্লিক করে, তাই না? তাহলে 100 জন যদি সার্চ যদি করে 63 জনই তো ক্লিক করে, তাহলে সেখান থেকে যতবার আমার অ্যাড শো হবে ততবার আমার অ্যাডে ক্লিক হবে, আর ক্লিক করলেই সে কোথায় যাবে? আমার ওয়েবসাইটে ট্রাফিক অথবা ভিজিটর হিসেবে চলে যাবে। তাহলে ভিজিটরের ক্ষেত্রে আমরা ব্রড ম্যাচ কিওয়ার্ডটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কখন ইউজ করব? যখন আপনি ক্লায়েন্টের চাহিদা থাকবে যে আমি সেলস জেনারেট করতে চাই, তখন আমরা ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডটা ইউজ করব। কেন? কারণ ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডে বলা হয়েছে যে আমাদের কিওয়ার্ডের সাথে যদি কোনো মিনিং ইনক্লুড থাকে তাহলেই আমাদের অ্যাডসটা অডিয়েন্সের কাছে শো হবে। তাহলে আমি দিয়েছি ওয়েব হোস্টিং, কেউ লিখেছে বাই ওয়েব হোস্টিং, তাই না? কেউ যদি লিখে ওয়েব হোস্টিং প্রাইস, ওয়েব হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ, তার মানে কি আমার এটা কিন্তু থাকছেই, পাশাপাশি মিনিং ইনক্লুড হচ্ছে যেই মিনিংগুলোর সঙ্গে ইন্টেনশন থাকতেছে বাইং। বুঝাতে পেরেছি? তো সেই ক্ষেত্রে আপনারা ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডটাকে ইউজ করবেন। আর এক্স্যাক্ট ম্যাচ তো আগেই বলে আসলাম, হিস্টোরিক্যাল পারফরমেন্সের ডাটা থাকলে ইউজ করবেন, আদারওয়াইজ করার দরকার নাই। এতক্ষণ যা শিখলেন এটা হলো পজিটিভ কিওয়ার্ড রিসার্চ ছিল, এখন নেগেটিভে আসেন।
এটা যা শিখলাম এটা পুরোটা পজিটিভ কিওয়ার্ড, এগুলো নিয়ে আমরা অ্যাড চালাবো। কিন্তু পজিটিভ কিওয়ার্ডের থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে কিওয়ার্ডটা সেটা হলো নেগেটিভ কিওয়ার্ড। বুঝছেন? মানে আপনি যত কিওয়ার্ড ইউজ করেন আপনার তত লাভ আছে, কিন্তু নেগেটিভ কিওয়ার্ড যদি একটা ভুল করে ঢুকাই দিয়েছেন তাহলে আপনার লস। এই হলো বিষয়। এখন নেগেটিভ কিওয়ার্ড কি হতে পারে? ফর এক্সাম্পল ধরেন আপনি বট ম্যাচ কিওয়ার্ড হিসেবে ইউজ করেছেন, হ্যাঁ, আপনি কিওয়ার্ড টাইপ ইউজ করেছেন বট ম্যাচ কিওয়ার্ড, ম্যাচ টাইপ দিয়েছেন বট ম্যাচ কিওয়ার্ড, আপনি ক্লায়েন্টের জন্য দিয়েছেন ট্রাফিক, অথবা আপনি ভুল করে ক্লায়েন্টের জন্য সেলস দিয়ে দিয়েছেন, ঠিক আছে, বা আপনি ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডই ইউজ করেছেন, সেলস অ্যাড আপনি চালাচ্ছেন, আপনি ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড ইউজ করেছেন, আপনার কিওয়ার্ড হলো ওয়েব হোস্টিং, ঠিক আছে। এখন কেউ যদি লিখে সার্চ করে ফ্রি ওয়েব হোস্টিং, আপনার অ্যাড শো করবে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডের ক্ষেত্রে? কেন করবে? বুঝেন ভালো করে। ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড এখানের মধ্যে কি বলা হয়েছে? সার্চেস দ্যাট ইনক্লুড দ্য মিনিং অফ ইউর কিওয়ার্ড। আমি কেউ যদি সার্চ যদি করে ফ্রি ওয়েব হোস্টিং লিখে, শো করবে? শো করবে না? আমি এখানে কিওয়ার্ডের কথা বলছি, কিওয়ার্ড লিখে যদি কেউ যদি সার্চ যদি করে তার ইন্টেনশনটা শো করবে কিনা এটা বলেন। শো করবে। এখন যে ফ্রি ওয়েব হোস্টিং লিখে সার্চ করছে তার কাছে আপনার অ্যাড চলে আসছে ওয়েব হোস্টিং এর। ধরেন আমি এখানে ফ্রি ওয়েব হোস্টিং লিখে সার্চ করছি, এ চলে আসছে। এখন আমার তো আর বুঝতে অসুবিধা নাই যে সে ফ্রি ওয়েব হোস্টিং দিচ্ছে, অসুবিধা আছে? এখন এখানে ক্লিক করলাম, ঢুকে দেখি ডলার আর ডলার, টাকা দিয়ে কিনতে হবে। তো এই যে ক্লিকটা যে করলাম এটার জন্য গুগল টাকা নিয়ে গেল না? হ্যাঁ, কিন্তু যে এসে এখানে ফ্রি ওয়েব হোস্টিং লিখছিল সে তো মনে করছে এটা তো ফ্রিতে ওয়েব হোস্টিং পাবো, ক্লিক করে দেখে ওখানে তো পেমেন্ট করতে হবে। তো এই যে ক্লিকটা যে করছে এর জন্য তো গুগল টাকা নিয়ে গেছে। তাহলে লস আমার হইলো না যে ক্লিক করলো তার হইলো? আমার হইলো। তাহলে এই ফ্রি ওয়েব হোস্টিং, এই যে যে এটা লিখে সার্চ করতে পারে বা কেউ যদি এটা লিখে যদি সার্চ করে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে ফ্রি ওয়েব হোস্টিংকে আমাকে এখন নেগেটিভ কিওয়ার্ডে দিতে হবে। বুঝতে পারছেন? তার মানে আমি পজিটিভ কিওয়ার্ড সব রিসার্চ করলাম, এখন আমাকে নেগেটিভ কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এইটা আমাকে দিতে হবে নেগেটিভ কিওয়ার্ড। এখন নেগেটিভ কিওয়ার্ডের কাজ কি? কেউ যদি ফ্রি ওয়েব হোস্টিং লিখে সার্চ করে আর আমার এই কিওয়ার্ডটা যদি নেগেটিভ কিওয়ার্ডে থাকে তাহলে আমার অ্যাডই গুগল শো করাবে না। বুঝতে পারছেন? এই হলো বিষয়। তাহলে ফ্রি ওয়েব হোস্টিং লিখে কেউ সার্চ করতে পারে, কেউ আবার এইভাবে লিখে সার্চ করতে পারে ওয়েব হোস্টিং ফ্রি, হ্যাঁ, এইভাবে সার্চ করতে পারে। বুঝতে পারছেন? তারপর মনে করেন যে এইভাবে সার্চ করতে পারে ওয়েব ফ্রি ওয়েব ডোমিন বা ফ্রি ডোমিন হোস্টিং। বুঝছেন? ফ্রি ডোমিন হোস্টিং। তা হ্যাঁ, অযথা দিয়ে রাখছে হেরা, এই যে মার্কেটারের ভুল। বুঝছেন নি? মার্কেটার, আমি যদি এখানে যদি সার্চ যদি করি দেখেন আসে কিনা, এই দেখেন ফ্রি ওয়েব হোস্টিং চলে আসছে কি অ্যামাজন, আর আসে কোথায় স্পন্সার। আমি তো চিন্তা করলাম এই অ্যামাজন দিয়ে ফ্রি ওয়েব হোস্টিং, ঢুকে দেখি এমা এত টাকা চাই, শেষ। আর অ্যামাজনের মালিকের কাছে কিন্তু ঠিকই গুগল টাকা কেটে নিয়ে দৌড় দিছে। বুঝতে পারছেন? এই হলো বিষয়। তো আমাদের অ্যামাজন না হয় ধরলাম যে বিশাল বড় কোম্পানি, তার $2-4 গেলে কোনো সমস্যা নাই, সে লাখ লাখ ডলার আর্ন করে একদিনে, বা লাখ লাখ ডলারের প্রোডাক্ট সেল করে, এর কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে যে ক্লায়েন্ট আসবে সে তো লাখ লাখ ডলার সেল করে না, সে তো আসছেই সেল করার জন্য। এখন তার যদি আমি যে এখান থেকে যদি এইভাবে যদি ডলার যদি নষ্ট যদি করতে লাভ কি? তাই না? তার তো লস। তাহলে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করার আগে কোন কিওয়ার্ডগুলো নেগেটিভ হবে এইটা আগে রিসার্চ করে বের করতে হবে। তাহলে পজিটিভ কিওয়ার্ডের সাথে সাথে আপনাকে নেগেটিভ কিওয়ার্ডও রিসার্চ করতে হবে। এখন নেগেটিভ কিওয়ার্ডের কাজ কি? যে যদি এগুলো আমি নেগেটিভ কিওয়ার্ডে দেই তাহলে এই ধরনের কিওয়ার্ড লিখে কেউ সার্চ করলে গুগল আমার অ্যাড শো করাবে না। বুঝতে পারছেন? তাহলে আমার অ্যাড শো না করলে সে ক্লিকও করতে পারবে না, ক্লিক না করলে গুগল টাকাও কাটবে না। বুঝতে পেরেছেন? তাহলে এখন বলেন ভ্যালুটা কাকে বেশি দিবেন, পজিটিভ কিওয়ার্ডকে না নেগেটিভ কিওয়ার্ডকে? এই হলো বেশি। তাহলে পজিটিভ কিওয়ার্ডে কত কি শিখলেন, নেগেটিভ কিওয়ার্ড এই এতটুকু শিখছেন, এইটাই পাওয়ারফুল। বুঝতে পারছেন নি? এই পাওয়ারফুল। এই হলো বিষয়। এখন চিন্তা করতে পারেন যে স্যার নেগেটিভ কিওয়ার্ড এটা তো আপনি লিখে দিলেন ফ্রি ওয়েব হোস্টিং, আমিও লিখলাম, বাকিগুলো কেমনে আসবে?
মানে বাকিগুলো আমি কিভাবে রিসার্চ করতে পারি, কারণ আমরা তো এই যে পজিটিভ কিওয়ার্ডগুলো আছে এগুলো তো আমরা রিসার্চ করতে পারবো, কারণ এখানে আপনি সার্চ ভলিউম বলে দিয়েছেন, এখানে ইন্টেনশন বলে দিয়েছেন, সব কিছু। তাহলে নেগেটিভ কিওয়ার্ড কোনগুলো হবে? যেগুলো আমরা আমাদের অ্যাডে ইউজ করব না ওইগুলোই আমাদের নেগেটিভ কিওয়ার্ড। বুঝতে পারছেন? তার মানে পজিটিভ কিওয়ার্ড যখন আমরা ইউজ করব তখন তো আমরা কিওয়ার্ড রিসার্চ করার সময় কিওয়ার্ড দেখে দেখে নিব, তো যেগুলো আমরা নিব না এইটাই নেগেটিভ কিওয়ার্ড হিসেবে ইউজ করে দিব, কারণ এইগুলা লিখে সার্চ করতে পারে। বুঝতে পারছেন? এই হলো বিষয়। তাহলে নেগেটিভ কিওয়ার্ডও রিসার্চ করা হয়ে গেল, পজিটিভ কিওয়ার্ডও রিসার্চ করা হয়ে গেল। ক্লিয়ার হলেন বিষয়গুলো? আচ্ছা, এখন চলেন কিওয়ার্ড রিসার্চ করে আসি। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ করা যায় তিনটা ওয়েতে। হ্যাঁ, তার মধ্যে প্রথম যে ওয়েটা সেটা হলো আপনার কিওয়ার্ড বা এক্সটেনশন, শুধু লিখে দিই এক্সটেনশন, এটার মাধ্যমে করা যায়। আর একটা হলো কম্পিটিটর ওয়েবসাইট, কম্পিটিটর ওয়েবসাইট, এখান থেকেও কিওয়ার্ড রিসার্চ করা যায়। আর একটা হলো গুগল কিওয়ার্ড প্ল্যানার, যেটা গত ক্লাসে বলেছিলাম, ঠিক আছে, যে কিওয়ার্ড প্ল্যানার, এখান থেকে আমরা গুগলের কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তাহলে এই তিনটা টুলসের মাধ্যমে বা তিনটা ওয়েতেই আপনি কি করতে পারবেন? কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো এক্সটেনশন যেটা, সেটা হলো কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন। এক্সটেনশন বুঝতে পেরেছেন? তাহলে কিওয়ার্ড সার্ফার যে এক্সটেনশন আছে এটা আপনাদেরকে কি করতে হবে? আপনাদের ব্রাউজারে ইনস্টল করতে হবে। অলরেডি আমার ব্রাউজারে ইনস্টল করা আছে, যদি একটু দেখাই। কই গেল ভদ্রলোক? আচ্ছা, এখানে আসি, এখান থেকে দেখি কিওয়ার্ড সার্ফার। এই যে কিওয়ার্ড সার্ফার, মানে এই যে এইটা, বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে এখানে লিখে সার্চ করতে হবে কিওয়ার্ড জাস্ট সার্ফার, এই যে চলে আসছে ক্রোম এক্সটেনশন। আসেন এখানে, আসার পরে এই যে দেখেন কিওয়ার্ড সার্ফার, এর মধ্যে চলে যান। যাওয়ার পরে আমার এখানে তো রিমুভ ফ্রম ক্রোম আসবে, আপনি এখানে থাকবে অ্যাড টু ক্রোম, ঠিক আছে? আপনি এখান থেকে ক্রোমে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখানে গিয়ে এক্সটেনশন বারে গিয়ে সেটাকে পিন করে নেবেন। পিন করলে আপনি এখানে চলে আসবে। এখন আমি যদি সার্চ যদি করি, ফর এক্সাম্পল ধরেন এগেইন আমি ডোমেইন হোস্টিং লিখেই সার্চ করলাম বা ওয়েব হোস্টিং লিখেই সার্চ করলাম। সার্চ করার পরে এই যে ওয়েব হোস্টিংয়ের আমার কাছে রেজাল্ট আসছে না? এই দিকে যদি আমরা যদি আসি তাহলে দেখেন এই যে কিওয়ার্ড সার্ফার চলে আসছে। এখন সে আমাদেরকে কিছু কিওয়ার্ড এখানে সাজেস্ট করতেছে, যে ওয়েব হোস্ট, হোস্টিং সার্ভিস, হোস্টিং ওয়েব, ওয়েবসাইট হোস্টিং, ওভারল্যাপিং, সার্চ ভলিউম। সার্চ ভলিউম দেখেন তো 3600 3600 3600 3600 2900 নিতে পারি, কারণ বলেছিলাম কি 1000 থেকে 1000 প্লাস থাকতে হবে, সবগুলোই তো 1000-এর উপরে নিতে পারি না। তাহলে ওয়েব হোস্ট বাংলাদেশ, ওয়েব হোস্টিং বাংলাদেশ, গোডেডি সাইট, এই যে দেখেন ফ্রি হোস্টিং, দেখছেন? পাইছেন ফ্রি হোস্টিংকে? এই হলো সেই ভদ্রলোক। এই যে দেখেন ফ্রি ডোমিন হোস্টিং, ঠিক আছে, ফ্রি ওয়েব হোস্টিং অ্যান্ড ডোমিন, এইগুলা সব হবে নেগেটিভ কিওয়ার্ড, বুঝছেন নি? সবগুলোর এখান থেকে কপি করবেন, কপি করে এগুলোকে নেগেটিভ কিওয়ার্ডে ঢুকাবেন। এই হলো আর কি সমস্যা। বুঝতে পারছেন এখন বিষয়গুলো? কোনটা? এই যে এটা ওভারল্যাপ, এটা হলো ওভারল্যাপিং, মানে কতজন এই কিওয়ার্ডটাকে ইউজ করেছে। যেমন 70% পারসন এই কিওয়ার্ডটা ইউজ করেছে, বুঝতে পেরেছেন? ওয়েব হোস্ট, এবং এটা লিখে 3600 সার্চ করা হয় প্রতি মাসে। এটা মান্থলি সার্চ ভলিউম, 3600 বার ওয়েব হোস্টিং লিখে মানুষজন সার্চ করে। তাহলে ধরেন প্রতিদিন যদি 3600 যদি হয়, তাহলে 30 দিনে কয়জন, একদিনে কয়জন মানুষ দেয়? 120 জনের মতো মনে না, এরকমই, হ্যাঁ 120 জনের মতো মেবি। তো এরকম আর কি। তো এখানে 20 পেজ আমি দিয়ে রেখেছি, 20 পেজই দেওয়া যায়, আর এদিকে 103টা পেজ আছে। জাস্ট এমনি করে আপনি কি করতে পারবেন? আর দেখেন বাইং কিওয়ার্ড, দেখেন চিপ হোস্টিং, দেখছেন? বাইং কিওয়ার্ড পেয়ে গেলাম, চিপ ওয়েব হোস্টিং, বাইং কিওয়ার্ড, মানে কম প্রাইসের মধ্যে সে কি চাচ্ছে? হোস্টিং চাচ্ছে। সার্চ ভলিউম কত? 390। তাহলে 390 জন যদি মাসে যদি এটা লিখে যদি সার্চ যদি করে, 100 জন প্রোডাক্ট কিনবে? কিনবে না? হ্যাঁ, শেষ। বুঝেন নাই, বুঝেন নাই। এটার কি ছিল? ইন্টেনশনটা হলো বাইং। আমি এখানে কি কি লিখছি? এই যার মধ্যে কি লিখছি? প্রাইস, বেস্ট, রিভিউ, চিপ, অ্যাফোর্ডেবল। তো এইখানে তো এখানে কি লেখা আছে? চিপ হোস্টিং, কম টাকা, কম কম। ভাই আমি একটু গরিব, আমাকে কম দামের মধ্যে দেখান হোস্টিং। তাকে দেখাইছি 390 জন মাসে সার্চ করে, 390 জন গরিব মানুষ যারা মাসে সার্চ করে।
এখন এই 390 জন সার্চ করলে এখান থেকে আমি 90টা সেলস কি পাইতে পারি? হ্যাঁ, এগুলা পজিটিভ, এগুলা এগুলা নেগেটিভ না, শেষ, সেল আর হইতো না ক্লায়েন্টের। এইগুলো নেগেটিভ না, এগুলো হলো পজিটিভ, আর এইগুলো হলো নেগেটিভ। এই যেগুলো হলো নেগেটিভ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন এখানে দেখেন, হ্যাঁ সার্চ ভলিউম ফ্রিতে বেশি হবে না, কারণ ফ্রির জিনিস না, ফ্রির জিনিস বাঙালিকে যদি দেখেন, তাহলে বাঙালিকে যদি আপনি বলেন যে আমার প্রোডাক্টের দাম 1000 টাকা, ডেলিভারি চার্জ ফ্রি, সেইটা নিবে। আর আপনি বলেন আপনার প্রোডাক্টের দাম 900 টাকা উইথ ডেলিভারি চার্জ, 130 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে, এটা তার বাইরে হবে না। কিন্তু 1000 টাকা তাকে দিয়ে প্রোডাক্টটা সেল করান, দেখবেন 1000 টাকার প্রোডাক্ট নেবে, কারণ ডেলিভারি চার্জ ফ্রি। বুঝতে পারছেন? এই হলো বিষয়। তো এখানে সে চিন্তা করছে যে ফ্রি ডোমেইন হোস্টিং লিখে সার্চ করে যদি একটা পাই তাহলে একটা ওয়েবসাইট বানাবো। আমাদেরই এরকম অনেক স্টুডেন্ট আছে, স্যার ফ্রি কোনো সাইট নাই যেখান থেকে ডোমেইন হোস্টিং নিয়ে একটা পোর্টফোলিও বানানো যাবে। বুঝছেন? তো এরাই হলো এই পাপিগুলো। তো এদেরকে এদেরকে সিলেক্ট করতে হবে, কপি করতে হবে, নেগেটিভে ঢুকাইতে হবে। তাহলে আপনারা কি করবেন? আপনারা যখন কারো জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন তখন আপনারা কিওয়ার্ড এখান থেকে সাজেস্ট নেবেন, সাজেশন নিয়ে যে কিওয়ার্ডগুলো এখান থেকে নেওয়া যাচ্ছে সেগুলো আমরা বের করে নিব। পাশাপাশি আমরা কম্পিটিটর ওয়েবসাইট থেকেও আমরা কিওয়ার্ড বের করতে পারি। তাহলে আমরা চাইলে গুগলের সার্চ ভলিউম থেকে কিওয়ার্ড নিতে পারতেছি, গুগলে সার্চ করে যেই কিওয়ার্ডগুলো লিখে মানুষজন সার্চ করতেছে সেগুলো আমাদেরকে কিওয়ার্ড সার্ফার আইডিয়া হিসেবে দিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে এই কিওয়ার্ডগুলো লিখে মানুষজন সার্চ করে, তাহলে এইগুলোর মধ্যে থেকে আমরা আমাদের কিওয়ার্ড নিচ্ছি। তারপরে কম্পিটিটর ওয়েবসাইট, একটা জিনিস দেখেন, আমি যখন এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ করেছি তখন হোস্টিংয়ারের অ্যাডটা সবার আগে আসছে, নেম চিপেরটা কেন আগে আসলো না? কোশ্চিন থাকতে পারে না? হ্যাঁ, সে কিওয়ার্ড বেটার ইউজ করেছে, কিওয়ার্ড বেস ডেসক্রিপশন দিয়েছে, সকল কিছু তার ভালো। হ্যাঁ, ভালো। তাহলে এই ভদ্রলোক কি ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে, সে কেন সামনে আসলো? এটা যদি আমরা দেখতে চাই যে এর কিওয়ার্ডগুলো আমরাও নিব, এখান থেকে আমরা কিওয়ার্ড জেনারেট করব, এখান থেকে আমাদের যদি কোনো কিওয়ার্ড আমাদের অ্যাডের সাথে যায় সেগুলো আমরা ওখান থেকে রিসার্চ করে বের করে নিয়ে আমাদের অ্যাডে ইউজ করব। বুঝতে পেরেছেন? তাহলে কিভাবে করতে পারি? এটার জন্য আমাদেরকে এই টুলসটাকে ইউজ করতে হবে। কম্পিটিটর ওয়েবসাইট থেকে কিওয়ার্ড নিতে হলেও এই টুলসকে ইউজ করতে হবে, নতুনভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হলেও এই টুলসকেই ইউজ করতে হবে। এখন এখানে আমি আপনাদেরকে কিছু বিষয় বলে দিই। সেটা হলো, যখন কোনো ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চের কাজ করবেন, দেখেন এটা কিন্তু গুগলের যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজকে আপনি ভাগ ভাগ করে আপনি সার্ভিস দিতে পারেন। বুঝছেন? গুগলে 7 টাইপ অফ অ্যাডস ক্যাম্পেইন রান করা যায়, সেখান থেকে আপনারা শিখবেন 8 থেকে 9 টাইপ অফ অ্যাডস ক্যাম্পেইন। আপনি যদি মনে করেন যে আমি একটা ক্যাম্পেইনের উপরেই শুধু আমি সার্ভিস দিব, সেটাও দিতে পারবেন। আপনি যদি মনে করেন আমি গুগল কিওয়ার্ড রিসার্চের উপরে সার্ভিস দিব, আপনি এটাও দিতে পারবেন। বুঝতে পারছেন? মানে প্রত্যেকটা বিষয়কে পার্ট পার্ট করে একটা করে সার্ভিস দেওয়া যায় গুগল থেকে, কারণ গুগলের প্রত্যেকটা বিষয় পার্ট বাই পার্টই হয়। বুঝতে পারছেন? কিন্তু কেউ কারোর সঙ্গে রেলিভেন্ট না, সবগুলোই পার্ট পার্ট হয়। আচ্ছা, এখন দেখেন, আপনি ধরেন গুগল কিওয়ার্ড রিসার্চের সার্ভিস দিচ্ছেন, সেটা মার্কেট প্লেস হোক অথবা আউট অফ মার্কেট প্লেস হোক, আপনি দিচ্ছেন এই সার্ভিসটা। এখন কোনো একজন ক্লায়েন্ট আপনার কাছে আসলো, আসে বললো যে ভাই আমার প্রোডাক্ট হলো স্মার্ট ওয়াচ। ধরে নেন ক্লায়েন্ট আপনাকে এসে বলল যে আমার প্রোডাক্ট হলো স্মার্ট ওয়াচ। এখন তুমি আমাকে স্মার্ট ওয়াচের উপরে 50টা কিওয়ার্ড রিসার্চ করে দাও, বাট ইন্টেনশনটা বাইং হতে হবে। সে আপনাকে বলল ইন্টেনশনটা বাইং হতে হবে, এরকম আমাকে 50টা কিওয়ার্ড রিসার্চ করে দাও। এখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে কিওয়ার্ড রিসার্চের জন্য কি কি নেবেন? শুধু সেই স্মার্ট ওয়াচ বলে দিল আর আপনি কিওয়ার্ড রিসার্চ করতে গেলেন না, এটা কিন্তু হবে না। ঠিক আছে? এটার জন্য আপনাকে কিছু রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। সেটা হলো, ক্লায়েন্টকে আগে বলবেন তুমি যেই স্মার্ট ওয়াচের উপরে অ্যাড চালাতে চাচ্ছ বা কিওয়ার্ড রিসার্চ করতে যাচ্ছ, সেই স্মার্ট ওয়াচের প্রোডাক্ট ল্যান্ডিং পেজ ইউআরএল আমাকে প্রোভাইড করো। তার মানে প্রোডাক্টটা যেখানে আছে সেই প্রোডাক্টের ইউআরএলটা আমাকে তুমি দাও। 1 2 নাম্বার হলো, ক্লায়েন্টকে বলতে হবে তোমার প্রোডাক্টের যে সকল মাদার কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলো তুমি আমাকে সাজেশন করো। মাদার কিওয়ার্ড বলতে কি বোঝায়? প্রোডাক্টের রেলিভেন্ট কিওয়ার্ড। আমার প্রোডাক্ট, আমি জানি যে আমার প্রোডাক্টের রেলিভেন্ট কিওয়ার্ড কি হতে পারে। যেমন সুপরিচিত একটা সাইট আছে না আমাদের, অনেক চিনি এই সাইটটাকে, আমরা প্রথম থেকে খালি এটাই দেখি। আচ্ছা, ব্যঙ্গমার্টে আসলাম, ব্যঙ্গমার্টে আসার পরে ধরেন আমি স্মার্ট গ্যাজেট থেকে ওয়াচে চলে গেলাম।
এখন ক্লায়েন্টের স্মার্ট ওয়াচ হলো এটা, ধরে নেন ক্লায়েন্টের স্মার্ট ওয়াচ হলো এটা। এখন ক্লায়েন্ট আপনাকে কি করবে, এই স্মার্ট ওয়াচের মধ্যে গিয়ে এই যে ল্যান্ডিং পেজের ইউআরএলটা আছে না, এটা আপনাকে সে দিবে। এখন এই স্মার্ট ওয়াচের মাদার কিওয়ার্ড কি হতে পারে, যেমন স্মার্ট ওয়াচ মাদার কিওয়ার্ড লেক্সফিট S9 Pro, এটা হলো মাদার কিওয়ার্ড। কারণ কেউ যখন প্রোডাক্টের নাম লিখে সার্চ করবে তার মানে সে প্রোডাক্ট সম্পর্কে জানে, সে কেনার জন্যই সার্চ করতেছে। বুঝতে পেরেছেন? আপনি যখন লিখে সার্চ করবেন iPhone 16 Pro Max, তার মানে কি আপনি প্রোডাক্টের ব্র্যান্ডের নাম লিখে সার্চ করেন। তার কেন আপনি iPhone 16 Pro Max লিখলেন? কারণ আপনি এটার উপর ইন্টারেস্ট বলেই, আপনি সে সম্পর্কে জানেন বলেই আপনি লিখেছেন মডেল। এই হলো বিষয়। তাহলে জিনিসটা দেখেন, তার মাদার কিওয়ার্ড হতে পারে এটা, তার মাদার কিওয়ার্ড হতে পারে স্মার্ট ওয়াচ, তার মাদার কিওয়ার্ড হতে পারে এই পুরোটাই। তাহলে এগুলো কি করবে, এগুলো হলো ক্লায়েন্ট আপনাকে সাজেস্ট করবে, ক্লায়েন্ট নিজেই দিয়ে দিবে যে তুমি তোমার প্রোডাক্টের উপরে 2-3টা মাদার কিওয়ার্ড তুমি আমাকে সাজেস্ট করো, যেন আমরা গুগলের কাছে সেটা প্রোভাইড করে ওই রেলিভেন্স কিওয়ার্ড আমি বের করতে পারি। তারপর মাদার কিওয়ার্ড হতে পারে স্মার্ট গ্যাজেটস। বুঝতে পেরেছেন? এটা হতে পারে মাদার কিওয়ার্ড। তো এই যে বিষয়গুলো যে আসতেছে, এই জিনিসগুলো ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে অবশ্যই নিতে হবে, দেন গিয়ে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। বুঝাতে পেরেছি বিষয়গুলো? তাহলে শুধু রিসার্চ করতে বললা, দৌড় দিলেন কিওয়ার্ড প্ল্যানারে, আপনাকে বেটার রেজাল্ট নিয়ে আসে দিল, এটা সম্ভব না, পসিবল না এটা। আচ্ছা, এখন আমি চাচ্ছি আমি কম্পিটিটর যে আছে, আমার কম্পিটিটর এই ভদ্রলোক, আমার ক্লায়েন্ট ওয়েব হোস্টিংয়ের বিজনেস করে, এই ভদ্রলোক হলো আমার কম্পিটিটর, কিন্তু সে সবার আগে কেন আসলো, কি কিওয়ার্ড ইউজ করেছে আমি দেখতে চাই। চলেন দেখে আসি। এর জন্য আমরা কোথা থেকে ক্রিয়েট করেছিলাম ভুলে গেছি তো, এখান থেকে না, দেখি তো ads.google.com, স্টার্ট নাও। না 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 না, আমরা কোত্থেকে করছিলাম মনে আছে? 136। আচ্ছা, আমি তো ভুলে গেছি কোনটা এটা। এটা, আচ্ছা ঠিক আছে। আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে আসলাম। আচ্ছা, আসার পরে এখান থেকে চলে যেতে হবে আমাদেরকে টুলসে, টুলস থেকে যেতে হবে প্ল্যানিংয়ে, প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার, এখানে আসতে হবে। আচ্ছা, আসলাম। আসার পরে এখানে আমরা 2 ধরনের অপশন পাবো, একটা হলো ডিসকভার নিউ কিওয়ার্ড, আর একটা হলো গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। এটা আমরা কিছুক্ষণ পরে ইউজ করব, আপাতত আমাদের কাজ হলো এটা, মানে রিসার্চের যত কাজ আছে সেটা এখান থেকে করতে হবে। তাহলে আমরা ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে আমরা চলে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে 2 ধরনের অপশন আছে, একটা হলো স্টার্ট উইথ কিওয়ার্ড। আমি যদি কোনো স্পেসিফিক প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চাই তাহলে আমাকে এখান থেকে সেটাকে স্টার্ট করতে হবে। আর এটা হলো স্টার্ট উইথ এ ওয়েবসাইট, আমি তো কম্পিটিটর ওয়েবসাইট থেকে বের করব, তখন আমাকে আসতে হবে এখানে। আচ্ছা, এই জায়গায় আসার পরে আমার কম্পিটিটর হলো এ, তাহলে আমি এটার উপরে যাব, ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে এখান থেকে ধরেন আমি এই .comটাকে সুন্দর করে কপি করব, কপি করে আবার আমি এখানে আসব। এখন দেখেন এখানে কিন্তু 2টা অপশন আছে, একটা হলো ইউজ দ্য এন্টার সাইট, আর একটা হলো ইউজ অনলি দিস পেজ। তুমি কি পুরো সাইটের কিওয়ার্ড বের করতে যাচ্ছ না কোনো পেজের কিওয়ার্ড বের করতে যাচ্ছ? বাট আমি যখন অ্যাডে ক্লিক করেছি তখন আমি কি, আমি সাইডে আসছি, কোনো পেজে গেছি? তাহলে আমি পুরো সাইডের কিওয়ার্ড বের করব। তাহলে এখানে আমাকে ইউআরএলটা পেস্ট করতে হবে, দিয়ে ইউজ দ্য এন্টার সাইট www.hostinger.com, এ যেটা দিয়েছে সেটাই আমি কি করতে যাচ্ছি, দেখতে যাচ্ছি। গেট রেজাল্টে ক্লিক করেন। কত সহজ গুগলে কিওয়ার্ড রিসার্চ করা, আসলে সহজ। যদি আপনারা এই জিনিসটা বুঝে যান, এটা পুরোটা যদি বুঝেন তাহলে এটা খুবই সহজ, শুধু ওয়েটা বুঝতে হয়। দেখেন ভদ্রলোকের কাজ, বাই ডোমিন 100 জন থেকে 1000 জন অ্যাভারেজ মান্থলি সার্চেস, 100 জন থেকে 1000 জন সার্চ করে সে কিন্তু ইউজ করেছে বাই ডোমিন। তাহলে দেখেন একটা পাইছি বাইং কিওয়ার্ড। ওয়ার্ডপ্রেস হোস্টিং, তার মানে কি, এটা হলো এক্সপ্লোরিং কিওয়ার্ড, ওয়েবসাইট হোস্টিং সম্পর্কে একজন জানতে চাচ্ছে। সে যখন ওয়ার্ডপ্রেস হোস্টিং লিখে সার্চ করবে তখন আমার সাইটটা আসবে, সে আমার সাইটে ক্লিক করে ভিতরে ঢুকবে, সেখানে ওয়ার্ডপ্রেস হোস্টিং সম্পর্কে সে জানবে। তারপর সে লিখে সার্চ করবে বাই ওয়ার্ডপ্রেস হোস্টিং, তখন কিন্তু এগেইন আমার অ্যাডসটা শো করবে, আবার সে ওখানে গিয়ে কিন্তু আমার ওয়েবসাইট থেকেই প্রোডাক্টটা কিনবে। তাহলে জানলেও আমার ওয়েবসাইটে, কিনলেও আমার ওয়েবসাইটে। বুঝতে পেরেছেন বিষয়টা?
তাহলে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করার সময় বাইংয়েও ফোকাস দিতে হবে, এক্সপ্লোরিংয়েও ফোকাস দিতে হবে, দুই জায়গাতেই দুইটাই নিতে হবে, যেন দুইবারই আমার অ্যাডই আসে, অন্য কারো অ্যাড যেন না আসে। আচ্ছা, তারপর দেখেন ডোমিন নেম, বাই ডোমিন নেম, দেখছেন, ডোমিন রেজিস্ট্রেশন, ডোমিন চেকার, ওয়েব হোস্টিং, চিপ ডোমিন, দেখছেন, ডোমিন পারচেস, সব কেন উপরে গেছে চিন্তা করছেন? এখন বুঝতে পারতেছেন বিষয়গুলো কেন উপরে গেছে? সব বাইং ইন্টেনশন, এক্সপ্লোরিং ইন্টেনশনের কিওয়ার্ড সে দিয়ে রাখছে এখানে, আর প্রত্যেকটা কিওয়ার্ডেই ওর একটাই বারবার শো করতেছে। কেন? কারণ সে দুইটা ইন্টেনশনকে মিলাই দিছে, জানতে চাইলেও আমি আসবো, কিনতে চাইলেও আমি আসবো। বুঝতে পারছেন? তার মানে আপনি এদিক থেকে ঘুরেও যদি যান তাও ওয়েব কোডার আইটি, এদিক থেকে ঘুরে গেলেও ওয়েব কোডার আইটি, মানে আমি আসবো বারবার। এখন এখানে রো দেখেন 10টা দেওয়া আছে না, আপনি এখানে রো 500 পর্যন্ত সিলেক্ট করতে পারবেন। তাহলে 500-এ যদি যান তাহলে রোটা এগেইন আবার বাড়বে, তাহলে আরও নিচে আসতে পারবো আমরা। বুঝতে পেরেছেন? এটার আরও নিচে দেখছেন এখন অনেক 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 অপশন, মানে শেষ নাই, 500 বেশি দিয়ে দিছে। এই দেখেন আমরা নামতেই আছি, এর ডোমিন আছে, আসতেই আছে আর কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ড এখানে নাই, এখানে সব পজিটিভ দেখতে পারবেন, নেগেটিভ দেখতে পারবেন না। ঠিক আছে, এইখানে নেগেটিভ দেখতে পারবেন না, এখানে হ্যাঁ নেগেটিভ দেখার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে পড়তে হবে ডোমিনগুলো কোনটা আমার নেগেটিভ হচ্ছে। দেখেন চিপ ডোমিন নেম অ্যান্ড হোস্টিং, চিন্তা করা যায় কত সুন্দর সুন্দর কিওয়ার্ড ইউজ করছে। বাই ওয়েব হোস্টিং ডোমিন চিপ, চিপ কাস্টম ডোমিন, চিন্তা করা যায় সব বাইং কিওয়ার্ড। 10টা থেকে 100 জন, মানে 10 জন থেকে 100 জন মান্থলি সার্চ করে, তার 10 জনও যদি, মানে 10 জন যদি সার্চ করে সেখানে 2 জনও যদি নেয়, তার অ্যাডের টাকা উঠে গেছে। বুঝতে পারছেন? এই হলো বিষয়। তাহলে আপনি কিওয়ার্ডের সার্চ ভলিউম 1000 থেকে 1000 প্লাস লাগবেন, কিন্তু যদি আপনার কিওয়ার্ডের ইন্টেনশন বাইং হয়, সেটা যদি 10টাও যদি থাকে তাও নেবেন। তাহলে একটা জিনিস দেখেন, এখান থেকে আমরা কি বুঝলাম, যে আমাদের কম্পিটিটরের ওয়েবসাইট থেকেও আমরা কিওয়ার্ড দেখে দেখে নিতে পারবো। আপনার আইডিয়া আসে না, মাথার মধ্যে কিচ্ছু আইডিয়া নাই, কম্পিটিটর কি দিছে এখান থেকে দেখে দেখে বাইর করব, বাইর করে এইটা আমার অ্যাডের মধ্যে ইউজ করব। বুঝতে পারছেন? এখন বলতে পারেন যে স্যার কম্পিটিটর যা কিওয়ার্ড দিল এটা তো আমিও দিলাম, তাহলে এক হয়ে গেল না? তাই না বিষয়টা, যে দুইটা মিলে এক হয়ে গেল না? তাইলে এখন কিসের উপরে ডিপেন্ড করে গুগল আমার অ্যাড দেখাবে? তখন অ্যাডের কোয়ালিটি স্কোরের উপরে গুগল ডিপেন্ড করবে, যে আপনি তার থেকে বেটার করতে পারছেন কিনা। যদি তার থেকে বেটার করেন তাহলে তাকে টুক করে নিচে নামে আপনাকে উপরে উঠে দিবে। এই হলো বিষয়। বুঝতে পারছেন এখন বিষয়টা? আচ্ছা, তাহলে এটা আমাদের কমপ্লিট হলো যে কিভাবে আমরা কম্পিটিটর ওয়েবসাইট থেকে কিওয়ার্ড, কোনটা না এখানে ভ্যালু দেখা যায় না, এখানে কত, হ্যাঁ অবশ্যই, এই যে টপ অফ বিট লো রেঞ্জ এবং টপ অফ বিট হাই রেঞ্জ, এগুলোতে আসতেছি কিছুক্ষণ পর যখন আমরা নিজে থেকে আর কি রিসার্চ করব। আচ্ছা, তাহলে প্রোডাক্টের কম্পিটিটর ওয়েবসাইট থেকে কীভাবে করতে হবে এটা কমপ্লিট। এখন গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করব আমার ক্লায়েন্টের কী করার জন্য, কিওয়ার্ড রিসার্চ করার জন্য। তাহলে ক্লায়েন্টের প্রোডাক্ট হলো স্মার্ট ওয়াচ, আমি স্মার্ট ওয়াচের উপরে দেখাবো, আপনারা সকল ওয়াচের উপরে রিসার্চ করবেন। তার মানে এই ব্যঙ্গমার্ট হলো আপনাদের ওয়েবসাইট, এটাকে আপনারা মনে করবেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। আমার ক্লায়েন্ট আমাকে আজকে বলছে স্মার্ট ওয়াচের উপরে, আগামীকাল আমাকে বলতে পারে যে এই যে কিচেন টুলসের মধ্যে ব্লেন্ডারটা যে আছে না, এটা আমি সেল করব গুগলে, এটার উপরে কিওয়ার্ড রিসার্চ করে দাও। সরিষার তেল গুগলে সেল করব, কিওয়ার্ড রিসার্চ করে দাও। ল্যাপটপটা গুগলে সেল করব, রিসার্চ করে দাও। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের উপর আপনার কিওয়ার্ড রিসার্চ করবেন। কেন? আপনাদের আইডিয়া জেনারেট হবে, আপনারা অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন। যখন আপনারা ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্টের উপরে কিওয়ার্ড রিসার্চ করবেন, ডিফারেন্ট টাইপ অফ সার্ভিসের উপরে কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন আপনাদের নলেজ আরও বেশি বাড়বে। বুঝতে পারছেন? কিন্তু রিসার্চ করার সিস্টেম একটাই, আমি যেইভাবে দেখাবো এইভাবেই, শুধু আপনাদের ডিফারেন্ট টাইপ অফ কিওয়ার্ড হবে। বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে ক্লায়েন্টের স্মার্ট ওয়াচ, ক্লায়েন্টের ল্যান্ডিং পেজ ইউআরএল হলো এটা। আমরা কি বের হয়ে আসছি ল্যান্ডিং পেজ ইউআরএল থেকে? ঠিক আছে, এটা তো তাহলে খুব খারাপ হয়ে গেছে। আচ্ছা, এটাতে ঢুকি আমরা, এখান থেকে এটাকে আমরা কপি করব। সর্বপ্রথম কাজ হলো এটাকে কপি করা। আচ্ছা, কপি করার পরে এখানে আসবো, এখান থেকে যেহেতু বের হয়ে যাব, তাহলে এই যে কিওয়ার্ড প্ল্যানার এখানে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এখান থেকে আমরা ডিসকভার নিউ কিওয়ার্ড এই জায়গার মধ্যে চলে যাব। অ্যান্ড এখানে বলতেছে ইন্টার প্রোডাক্ট অর সার্ভিস ক্লোজলি রিলেটেড টু ইউর বিজনেস। বুঝতে পেরেছেন?
তার মানে আমার বিজনেসের সঙ্গে বা আমার প্রোডাক্টের সঙ্গে বা সার্ভিসের সঙ্গে যে জিনিসটা মিলে যায় একদম ক্লোজলি রিলেটেড সেটাকে আমি এখানে ইউজ করব। আর এখানে দেখেন বলছে ইন্টার এ সাইট টু ফিল্টার আনরিলেটেড কিওয়ার্ড। তুমি তোমার প্রোডাক্টের ইউআরএলটা এখানে বা সাইট বা প্রোডাক্ট যেখানেই তুমি নিতে যাচ্ছ সেটা ইউআরএল দাও, তাহলে আমি কি করব ফিল্টার করে আনরিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দিব, রাখবো না। তাহলে সব রিলেটেড কিওয়ার্ড রাখবে। তাহলে আমাদেরকে এখানে আগে ল্যান্ডিং পেজ ইউআরএল দিতে হবে। আচ্ছা, ক্লায়েন্ট বলেছিল ক্লায়েন্টের মাদার কিওয়ার্ড হলো স্মার্ট ওয়াচ, এটা হলো ক্লায়েন্টের মাদার কিওয়ার্ড। তাহলে এটাকে ক্লায়েন্ট যেহেতু দিয়েছে আমি কপি করে এখানে নিয়ে যাই পেস্ট করে দিলাম। এখন এখানে আরও একটা বিষয় আছে সেটা আমি বলি। ক্লায়েন্ট হলো আপনার ইউনাইটেড স্টেটের, ধরে নেন ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটে সে অ্যাড চালাবে, তাহলে ইউনাইটেড স্টেটের জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। নিচের দিকে দেখেন ল্যাঙ্গুয়েজ আছে এবং লোকেশনও আছে। যদি ক্লায়েন্ট যেই কান্ট্রির হবে ওই কান্ট্রির লোকেশন এখানে সিলেক্ট করে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। বুঝতে পারছেন? তাহলে ক্লায়েন্ট যদি থাকে আপনার ইউকের আর আপনি এখানে দিয়ে দিয়েছেন বাংলাদেশ, লাভ কিন্তু নাই, শেষ। তাহলে ধরে নেন বাংলাদেশ তো সব সময় দেখছি, ইউনাইটেড স্টেটই দেখি, ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট আমার, আমি এটাকে ইনক্লুড করে সেভ দিয়ে দিলাম। আমার ক্লায়েন্ট ইউনাইটেড স্টেট, ল্যাঙ্গুয়েজ হলো আমাদের ডিফল্ট ইংলিশই থাকলো। এটা হলো ক্লায়েন্টের প্রোডাক্টের ল্যান্ডিং পেজ ইউআরএল, ক্লায়েন্টের কিওয়ার্ড হলো মাদার কিওয়ার্ড হলো স্মার্ট ওয়াচ। আচ্ছা, আরেকটা মাদার কিওয়ার্ড দিয়েছিল এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। ওকে, আরেকটা মাদার কিওয়ার্ড ক্লায়েন্ট দিয়েছিল যে পুরোটাই, কপি করলাম এখানে বসিয়ে দিলাম। এগেইন একটা মাদার কিওয়ার্ড ক্লায়েন্ট দিয়েছিল যে স্মার্ট গ্যাজেটস, কপি করলাম এখানে দিয়ে দিলাম। তাহলে আমি 4টা মাদার কিওয়ার্ড এখানে পেয়ে গেলাম, তাই না? এখন আমি কিছু দিব, সেটা হলো বাই স্মার্ট ওয়াচ। আমরা জানি না কিভাবে সার্চ করতে পারি। স্মার্ট ওয়াচ ফর মেন্স, তাই না? মেন্স স্মার্ট ওয়াচ চিপ প্রাইস। ওকে, তারপর এখানে দিতে পারি স্মার্ট ওয়াচ প্রাইস ইন বিডি, তাই না? আচ্ছা, ইউএসএ দিছি না, কি বলবো, বাংলাদেশে থাকি তো। আচ্ছা, স্মার্ট ওয়াচ প্রাইস ইন ইউএস। আচ্ছা, তারপর ধরেন এখানে আমরা দিতে পারি বাই নিউ স্মার্ট ওয়াচ। ধরেন এই কয়টা আমি দিলাম, হ্যাঁ, গুগলকে দেওয়ার পরে যখন আমি এখান থেকে গেট রেজাল্টে ক্লিক করব তখন দেখেন গুগল কি করে, না এরকম লিমিটেশন নাই। আচ্ছা, এখন এখানে দেখেন এই জায়গার মধ্যে লেখা আছে কি কিওয়ার্ড ইউ প্রোভাইডেড, আমি যে কিওয়ার্ডগুলো প্রোভাইড করেছি সেগুলো এখানে দেখাবে। এখন দেখেন আমি কয়টা কিওয়ার্ড দিছি, 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা, আচ্ছা 7টা কিওয়ার্ড স্মার্ট ওয়াচ মেন্স, হ্যাঁ 3টা 4টা 5টা 6টা 7টা, আমি দিছি 7টা কিওয়ার্ড। গুগল কয়টা কিওয়ার্ড দিছে? আমি দিছি 7টা, সে দিছে 1200 প্লাস। বুঝতে পারছেন? কিন্তু আবার এখান থেকে আনরিলেটেড কিওয়ার্ডগুলোকে সে ফিল্টার করে বাদ দিয়ে দিছে। এখন এটা হলো কিওয়ার্ড বাই রেলিভেন্স, কোন কিওয়ার্ডগুলো রেলিভেন্স সেটা হলো এটা। আর এটা হলো অ্যাভারেজ মান্থলি সার্চ, প্রতি মাসে কত সার্চ হয়। আর এটা হলো 3 মান্থ চেঞ্জ, 3 মাসের মধ্যে এই কিওয়ার্ডের মধ্যে কোনো চেঞ্জেস এসেছে কি না সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন এটা 0% চেঞ্জ, এই কিওয়ার্ডের কোনো চেঞ্জেস নাই, মানুষ বাই স্মার্ট ওয়াচ লিখেই সার্চ করে। বুঝতে পারছেন? এই হলো বিষয়। আচ্ছা, ওয়াই চেঞ্জ মানে ইয়ার টু ইয়ার চেঞ্জ, বুঝতে পেরেছেন? 1 বছরের মধ্যে কোনো চেঞ্জেস এসেছিল কি না। কম্পিটিশন দেখেন হাই হাই হাই, স্মার্ট ওয়াচ দিছি ইউএসএতে সব কম্পিটিশন হাই। এখন লো মিডিয়াম তো নাই, তাহলে কি করতাম, হাই নিতে হবে, কিছু করার নেই। আচ্ছা, তারপর অ্যাড ইমপ্রেশন শেয়ার, এখানে আমাদের কোনো কিছু আসবে না, আসার কথাও না, এটার কাজ আলাদা। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আমরা যদি এই দিকে একটু আসি, টপ অফ পেজ বিট লো রেঞ্জ, টপ অফ পেজ বিট হাই রেঞ্জ, এই জিনিসটা কি বুঝাইছে? এখানে আমরা যে কিওয়ার্ডটা দিয়েছি স্মার্ট ওয়াচ, সেটার মান্থলি সার্চ হয় 1100K থেকে 1 মিলিয়ন, একদম মান্থলি সার্চ। এখন এই কিওয়ার্ডের মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে আমি গুগল তোমার কাছ থেকে 28 সেন্ট থেকে $1.78 পর্যন্ত কাটতে পারি একটা ক্লিকে। বুঝতে পেরেছেন?
আমি 28 সেন্টও কাটতে পারি, আবার কোনো সময় $1.78 কাটতে পারি যদি তোমার কিওয়ার্ড অ্যাডে কেউ ক্লিক করে। এখন এটাকে কমাবো কিভাবে? ওই যে বলছিলাম লো, মিডিয়াম, হাই 3 ধরনের কিওয়ার্ড নিলে তখন এই সূত্রটা আর গুগলের কাজে লাগে না। তখন গুগল কি করে, অ্যাভারেজে সেই সিপিসিটাকে সে লো করে ফেলে। এখন সব হাই আছে, এখন আমরা আবার দেখব এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে যে অ্যাভারেজে গুগল কি কিছুটা কমাইছে কিনা। ঠিক আছে, চলেন সেটা দেখে আসি কেমনে। ধরে নেন এখান থেকে আমি কিছু কিওয়ার্ড নিলাম, স্মার্ট ওয়াচ নিলাম, স্মার্ট গ্যাজেট নিলাম, যেগুলো আমি দিয়েছি এগুলো তো আমারই কিওয়ার্ড, এগুলো তো আমাকে নিতেই হবে। অ্যান্ড্রয়েড ওয়াচ, এটা আমার সাথে যাচ্ছে। ওয়াটারপ্রুফ, ঠিক আছে, অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ ফর কিড না, বাচ্চাদের জন্য না। আচ্ছা, ব্লুটুথ ওয়াচ যাচ্ছে না। স্মার্ট ওয়াচ ফর মেন্স। টাচ ওয়াচ নিচ্ছি না। স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নিলাম। কলিং স্মার্ট ওয়াচ নিয়ে নিলাম। ব্লুটুথ স্মার্ট ওয়াচ। পিঙ্ক কালার স্মার্ট ওয়াচ আমাদের আছে না, দেখেন তো এখানে পিঙ্ক কালার একটা কিন্তু আছে। হ্যাঁ, এই জন্য কিন্তু নিয়ে নিলাম। কেউ যদি লিখে সার্চ করে পিঙ্ক কালার, ধরেন তার পিঙ্ক কালার খুব পছন্দ, লিখে সার্চ করছে পিঙ্ক স্মার্ট ওয়াচ। আচ্ছা, নিচে চলে আসি, টাচ স্ক্রিন ওয়াচ। অনেক, মানে কিওয়ার্ড অনেক আছে। আমি এখান থেকে 14টা কিওয়ার্ড সিলেক্ট করে বা আর কয়েকটা কিওয়ার্ড আমি নিয়ে নিই। আচ্ছা, ধরেন স্মার্টফোন ওয়াচ, ডিজাইনার স্মার্ট ওয়াচ দরকার নেই। স্মার্ট ওয়াচ ফর লুক লাইক টু রেগুলার ওয়াচ, আচ্ছা এটা নিলাম আমরা। না, নিচের দিকে যদি যাই তাহলে আমরা লো পাবো, এই যে মিডিয়াম পাইছি। হ্যাঁ, মিডিয়াম পাইছি। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, স্মার্ট ওয়াচ উইথ অল ফিচার। ঠিক আছে, মানে কিওয়ার্ডটা আমাদের রিলেটেড না, আনরিলেটেড কিওয়ার্ড, বাইরে চলে যাচ্ছে সে। এই ধরনের আবার কিওয়ার্ড নেওয়া যাবে না। ধরেন আমি 17টা কিওয়ার্ড আমি নিয়েছি, রিসার্চ করলাম, কপি করলাম। কপি করে এগুলোকে আমি নিয়ে নিব আমাদের নোটপ্যাডে। এখন সকল কিওয়ার্ড, আপনি যতগুলো কিওয়ার্ড রিসার্চ করেছেন সকল জনকা নোটপ্যাডে জনকা নেবেন, তখন এখান থেকে আরেকটা চিরুনি অভিযান চালাইতে হবে। সেটা হলো যে এখানে আমি কোনো মিস্টেক করেছি কি না, এই জায়গার মধ্যে কি কোনো এমন কিওয়ার্ড নিয়েছি যেটার ইয়েতে আপনার নেগেটিভ কিওয়ার্ডে দেওয়া যায়। বুঝতে পেরেছেন? এটা আপনাকে দেখতে হবে। তাহলে স্মার্ট ওয়াচ কম্পেটিবল উইথ অ্যান্ড্রয়েড, আচ্ছা নিলাম এটা। স্মার্ট ওয়াচ দ্যাট লুক লাইক এ রেগুলার ওয়াচ, আচ্ছা নিলাম। স্মার্টফোন, পিক ফোন, ব্লুটুথ, কলিং স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড ফোন, স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড, ব্লুটুথ ওয়াচ, অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ, ওয়াটারপ্রুফ, সব ঠিক আছে। নেগেটিভ কিওয়ার্ড এখানে নাই। ঠিক আছে, এটাকে সুন্দর করে কপি করলাম। এখন নেগেটিভ কিওয়ার্ড কি দিতে পারি, ফ্রি স্মার্ট ওয়াচ, এটাকে আগে ঢুকাবো নেগেটিভে। মানে আমরা এটা লিখবেই মানুষ, তাহলে এটাকে আগে লিখাবো, বুঝছেন না? আচ্ছা, এই ভদ্রলোককে এখন এখান থেকে কপি করবেন, এই সকল কিওয়ার্ডগুলোকে কপি করবেন। কপি করে এগেইন আবার কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, এখানেই আসবেন। আসার পরে এখান থেকে কি করবেন, ব্যাক হবেন। ব্যাক হওয়ার পরে এই যে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট, এখান থেকে আমরা দেখতে পারি আমরা যে কিওয়ার্ডগুলো নিলাম এই কিওয়ার্ডের উপরে আমাদের কনভার্সন রেট কতটুক থাকবে, বা মান্থলি কেমন বাজেট দিলে আমরা কেমন রেজাল্ট পাবো, সেটা আমাদেরকে গুগল এখান থেকে বলে দিবে। তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে বলতে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট, এখানে বলতে ইন্টারের পেস্ট ইউর কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো নিয়ে আসছো সেগুলো পেস্ট করলাম। করার পরে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরে দেখেন এই যে দেখছেন নেগেটিভ কিওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, এখন ক্লিক করার পরে আপনাকে চলে যেতে হবে ফোরকাস্টে, এখানে আসতে হবে। এখানে আসার পরে এই যে এই ভদ্রলোক আছে না, এটাকে চেঞ্জ করতে হবে, কারণ কিওয়ার্ড তো ছিল ইউনাইটেড স্টেটের। তো আমরা ইউনাইটেড স্টেট লিখে স্মার্ট ওয়াচ দিছি বলে সব হাই আসছে, বাংলাদেশে যদি আমরা দেখেন সব লো, বুঝছেন? আচ্ছা, এখন ধরেন এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট, আচ্ছা ইনক্লুড করে দিলাম, সেভ। আর ল্যাঙ্গুয়েজটা আমাদের ইংলিশ ছিল, তাই না? আচ্ছা, ইংলিশ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে সুন্দর করে একটু নিচে নামেন, দেখেন গুগল এখানে কি বলেছে দেখেন, ইউর প্ল্যান ক্যান গেট 3.5K ক্লিক ফর $930 উইথ এ $30 অ্যাভারেজ ডেলি বাজেট। যদি আপনার $900 বা $930 মান্থলি বাজেট থাকে এবং $30 যদি আপনার ডেলি বাজেট থাকে, তাহলে আপনি এই রিলেটেড রেজাল্ট পেতে পারেন। বুঝতে পেরেছেন? 3.5 ক্লিক পাবেন আপনি, 3.5K ক্লিক মানে 3500 ক্লিক দিবে আপনাকে, ইমপ্রেশন হবে 56K, কোস্ট হবে $930, সিটিআর হলো 6.3%। সিটিআরটা হলো ক্লিক থ্রু রেট, তার মানে যদি 100 জন সার্চ করে তার মধ্যে 6 জন ক্লিক করবে আপনার অ্যাডে, এরকম একটা ক্লিক থ্রু রেট আপনি পাবেন। এটা পার ডে, হ্যাঁ এটা পার ডে, ক্লিক থ্রু রেটটা পার ডে। কিন্তু হ্যাঁ, এই ক্লিক থ্রু রেটটা যদি আমাদের কিওয়ার্ড রিসার্চ করার সময়
5.2 থেকে 5.5 এর মধ্যে থাকে তাহলে আমরা বলি বেস্ট, বাট এটা বেস্টের বেস্ট হয়ে আছে। কেন? কারণ আমি যখন অ্যাড চালাবো তখন আমার অ্যাডে আরও ক্লিক পড়বে, তো যত ক্লিক পড়বে আমার ক্লিক থ্রু রেটটা ইনক্রিজ হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর এভারেজ সিপিসি হলো 26, এর বাইরে গুগল আপনার কাছ থেকে কাটবে না। বুঝতে পারছেন? 26। তো হ্যাঁ, কোস্ট পার ক্লিক, এভারেজ সিপিসিটা হলো এভারেজ কোস্ট পার ক্লিক। যদি তোমার এই কিওয়ার্ড লিখে কেউ সার্চ ইঞ্জিনে সার্চ করে, আমি গুগল অ্যাড শো করালে সে যদি ক্লিক যদি করে তাহলে আমি 26 সেন্ট কাটবো। তাহলে ওই $1.28 থেকে 26 সেন্ট অনেক বেটার। ঠিক আছে? এবং ইউনাইটেড স্টেট কান্ট্রির ক্ষেত্রে এইটা আমাদের রিজনেবল আছে, এটা আমরা নিতে পারি। এখন হ্যাঁ, আরও এটা আরও কমে যাবে। দেখেন এখানে যদি আমি যদি ধরেন এরকম যদি যদি দেই, ধরেন আমি $20 দিব, $20 দিলাম, তাহলে আমার এখানে এটাও কিন্তু কমে যাবে, 600 হয়ে যাবে। এটা যে $20 ডেলি দিছি, দেখেন 620 হয়ে গেছে। নিচের দিকে আসেন, দেখেন কমে গেছে। হ্যাঁ, সিটিআর এটাই থাকবে, ক্লিক থ্রু রেট এটাই, কারণ কিওয়ার্ড তো এইগুলোই, কিওয়ার্ড তো চেঞ্জ করি নাই, চেঞ্জ করছি বাজেটটা। বাজেটের ক্ষেত্রে আবার একটু কমাই দিছে গুগল, বলছে একটু গরিব, এটাই থাক। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ক্লিক তো কমবে, বাজেট কমাইছি না, বাজেট কমাইছি না, বাজেট কমাইলে তো ক্লিক কমবেই, ইমপ্রেশনও তো কমবে। হ্যাঁ, কোনটা? এটা 29K আপনার এক মাসের ক্লিক, এটা পার ডে না, এক মাসে আপনি 2.9K ক্লিক পাবেন, মানে 2900 ক্লিক পাবেন, এর বেশি না। আর 45K আপনাকে ইমপ্রেশন দিবে, এটা পার ডে রেজাল্ট না, এটা হলো মান্থলি রেজাল্ট, এবং সেখানে বলে দিয়ে 620 কোস্ট এটা। বুঝতে পারছেন? এটা হলো $620 আপনাকে স্পেন্ড করলে আপনি এই রেজাল্টটা পাবেন। আচ্ছা, এখন হুম হুম এখন এখানে একটা বিষয় দেখেন, এই জায়গার মধ্যে গুগলে স্ট্যান্ডার্ড বাজেট হলো $20, এর নিচে দেওয়াটা ঠিক না, বেটার রেজাল্ট পাবেন না। আচ্ছা, এখন এখানে আসি, এই জায়গার মধ্যে আমাদের বিট স্ট্র্যাটেজি আছে, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো, আপাতত না কথা বলি। তো বিট স্ট্র্যাটেজি এখানে সে ম্যাক্সিমাইজ ক্লিক নিয়েছে, ঠিক আছে, যে ট্রাফিকের ক্ষেত্রে এটা আমাদের ঠিক আছে। বাট যদি আমি মনে করি যে এখান থেকে যদি আমি এই কিওয়ার্ডগুলোর উপর আমি যে কনভার্সন রেটটা দেখতে চাই, যে আমার কেমন সেল আসতে পারে, তাহলে এটা কোত্থেকে দেখবো? ফর এক্সাম্পল আমি গুগলকে বললাম যে গুগল, আমি যে তোমাকে কিওয়ার্ডগুলো দিয়েছি এই কিওয়ার্ডগুলোর মধ্যে থেকে আমি 10% কনভার্সন রেট চাচ্ছি, 10%, বেশি না, 10% তুমি আমাকে কনভার্সন রেট যদি দাও তাহলে কেমন কনভার্সন দিতে পারো? ধরেন আমরা এখান থেকে ফোরকাস্টের ম্যাট্রিক্স থেকে আমরা 10% দিয়ে আমরা জাস্ট সেভ করলাম। ওকে, গুগল কি বলতেছে? কনভার্সন তোমাকে আমি দিতে চাচ্ছি না, দিচ্ছি। আচ্ছা, কনভার্সনের কথা আসছে 285টা, সে বলছে 285টা আমি তোমাকে কনভার্সন দিতে পারবো যদি তোমার বাজেটটা এরকম থাকে আর কি। এবং তোমার পার সিপিএতে আমি $2.17 কাটবো। সিপিএ মানে হলো কোস্ট পার অ্যাকশন অথবা কোস্ট পার একুইজেশন, মানে প্রতি অ্যাকশনে আমি $2.17 কেটে নিয়ে যাব। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আবার অ্যাড হলো কার সাথে? এর সাথে। বুঝতে পেরেছেন? তাহলে আপনার যদি কোনো প্রোডাক্ট যদি পারচেস যদি হয় তাহলে কত কাটবে? 2.17। ক্লিক হলে কাটবে কত? 22। তাহলে 2.17 এন্ড 22 কত হয়? 40। তাহলে 2.40 কেটে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর নিচের দিকে যদি একটু যদি আসি আমরা, তাহলে দেখেন এখানে সে বলতে আমরা যে লোকেশন যে দিছি না, তার মধ্যে নিউ ইয়র্কে 8% মানুষ ইন্টারেস্ট, ক্যালিফোর্নিয়াতে 7%, টেক্সাসে 6%, ফ্লোরিডাতে 6%, এখানে 5%, আর আদার্স লোকেশনে 67%। মানে ইউনাইটেড স্টেটে এই লোকেশনগুলোতেই কম, বাট আদার্স লোকেশনে এইখানে বিশাল। বুঝতে পেরেছেন? এই হলো আর কি বিষয়। আবার এখানে বলে দিছে যে মোবাইল ডিভাইসের মানুষজন কতজন ইউজ করে, ঠিক আছে, ট্যাবলেট কতজন, বা কম্পিউটার, মানে কনভার্সনটা সব থেকে বেশি কোত্থেকে আসবে? মোবাইল থেকে। বুঝতে পেরেছেন? আর এই যে দেখেন ট্যাবলেট নাই, কম্পিউটার তাও একটু চলতেছে আর কি। এই হলো আর কি বিষয়। তাহলে এখান থেকে আপনারা কি করতে পারবেন? আপনাদের কিওয়ার্ডগুলো দিয়ে আপনারা একটা এস্টিমেট রেজাল্ট দেখতে পারবেন। এইটাই যে আসবে এমনটা কিন্তু না, 285 বলছে 185 আসতে পারে। বুঝতে পারছেন? কিন্তু হ্যাঁ, কিন্তু এটা ডিপেন্ড করবে আপনার অ্যাডের উপরে, আপনি অ্যাড কতটুকু অপটিমাইজ করতে পারতেন এটার উপরে। তাহলে আপনি একজন ক্লায়েন্টকে এখান থেকে একটা এস্টিমেট দিতে পারেন যে দেখো, তুমি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি আমি তোমার জন্য, সেগুলো থেকে তুমি এই রিলেটেড রেজাল্ট পেতে পারো এস্টিমেটলি।
সে দেখবে, দেখার পরে যদি তার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, তাকে আপনি কিওয়ার্ড ডেলিভারি দিয়ে দিলেন অথবা তার আপনি অ্যাড চালাই দিলেন। তাহলে কিওয়ার্ড রিসার্চ করব কেমনে, কিওয়ার্ডের ফোরকাস্ট দেখব কেমনে, বুঝলাম? ক্লিয়ার কিওয়ার্ড সম্পর্কে? কোনো কোশ্চিন আছে? একদম, এই তো বুঝছেন। কিওয়ার্ড রিসার্চ করার পরে যদি মনে হয় যে আমি ক্লায়েন্টকে কিওয়ার্ডগুলো দিয়ে দিব, তাহলে কোত্থেকে দিবেন? এই যে এখানে একটা ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করবেন, এই পুরো স্ট্রাকচারটাই ডাউনলোড হয়ে যাবে, দিয়ে দিবেন ক্লায়েন্টকে। ঠিক আছে? অথবা আপনি যদি মনে করেন যে এই যে আমার তো সেভ কিওয়ার্ড এগুলো ছিল, এগুলোই তো আমার কিওয়ার্ড, এগুলো নিয়েই তো আমাকে ক্লায়েন্টকে দিতে হবে, এখানে ক্লিক করেন, পুরো রেশিওটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে কিওয়ার্ড, অ্যাভারেজ মান্থলি সার্চেস, 3 মান্থ অফ চেঞ্জ, ইয়ার টু ইয়ার, যা ওইখানে ছিল সব কিন্তু এখানে আসছে। এখান থেকে আমি ডাউনলোড করব সুন্দর করে, ধরেন গুগল শিটের মাধ্যমে ডাউনলোড করলাম বা সিএসবির মাধ্যমে, তো গুগল শিটেই ডাউনলোড করব, ডাউনলোড করে দিয়ে দিব, এই পুরো রো সহ ক্লায়েন্টের কাছে চলে যাবে, ক্লায়েন্ট ক্লিক করে দেখবে যে আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে। বুঝতে পারছেন? এই হলো বিষয়। এতটুকু আর কি আমাদেরকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে কিওয়ার্ড রিসার্চের বিষয়গুলো কি বুঝলাম? করতে পারবেন ইনশাআল্লাহ।